শাহাদ কান থেকে ফোন নামিয়ে টেবিলে রাখলো। সোফায় হেলান দিয়ে ল্যাপটপটা কোলের ওপর নিল। কুহুর বেশ কয়েকটা ছবি দিয়ে গেছে রাফা, ম্যাক্সিমামই ক্যান্ডিড। প্রতিটা ছবিতেই কুহুর চোখে মুখে লজ্জা মিশ্রিত হাসি। দুটো ছবিতে হবু শাশুড়ি আর মায়ের মাঝখানে বসে আছে সে। কুহুর একটা সিঙ্গেল ছবি বের করে জুম করলো শাহাদ। বেশ সুন্দর করে সেজেছে কুহু। এখনকার মেয়েরা এভাবেই সাজে না। কুহুকে দেখতে শাবানার আমলের নায়িকাদের মতো লাগছে। শাহাদ মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। যদিও বিয়েটা প্রথমে বাবার পছন্দে করতে চেয়েছিল, কিন্তু তার হবু বউকে তার বেশ পছন্দ হয়েছে। রাজনৈতিক পরিবারের ছেলে হওয়ায় শিক্ষা জীবন রাজনীতি করেই পার করেছে। মেয়েদের সাথে তেমন মিশেনি। প্রেম করার তো প্রশ্নই আসে না। অনেক মেয়ের কাছ থেকে প্রেম নিবেদন পেয়েও প্রত্যাখ্যান করেছে। শত্রুরা মেয়ে ঘটিত কোনো ব্যাপার রটিয়ে পরিবারের সম্মান নষ্ট করতে পারে, এই জন্য মেয়ে বন্ধুও তেমন বানায়নি। ধরতে গেলে কুহুই তার জীবনের প্রথম অনুভূতি, আর প্রথম অনুভূতির মেয়েটিকেই সে বউ হিসেবে পেতে চলেছে। রাহাত বেডরুমে ঢুকে বিছানার দিকে তাকিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে গেল। আনিশা অন্যদিকে মুখ করে পাশ ফিরে শুয়ে আছে। আনিশার এভাবে শুয়ে থাকার একটাই অর্থ, সে রাগ করে আছে। রাহাত আস্তে করে দরজাটা লাগিয়ে দিল। বিছানায় নিজের শোয়ার জায়গায় এসে বসল। আলতো করে আনিশার কাঁধে হাত রেখে বলল, অনি অনি। আলতো করে আনিশার কাঁধে হাত রেখে ডাকলো। আনিশা সাড়া দিল না, আগের মতোই নিশ্চল হয়ে থাকলো। রাহাত উকি মেরে দেখার চেষ্টা করলো আনিশা ঘুমাচ্ছে কিনা। আনিশা চোখ বন্ধ করে আছে, কিন্তু ঘুমোচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। রাহাত ঢের বুঝতে পারছে আনিশা ঘুমায়নি। আনিশা শোয়ার ধরনে বলে দিচ্ছে আনিশা অভিমান করে আছে। রাহাত এই শোয়ার নাম দিয়েছে রেড সিগন্যাল, অর্থাৎ আনিশা এভাবেই শুয়েছে মানেই আজ তার খবর আছে। রাহাত আনিশার গা ঘেঁষে শুয়ে পড়ল। কণ্ঠে মধু ঢেলে বলল, গাটা এমন ম্যাচ ম্যাচ করছে কেন? কালকে কাজকর্ম বদ্ধ রাখবো নাকি? ভাবছি কোথাও ঘুরতে গেলে কেমন হয়। বিয়ে যেহেতু করেছি, একা তো যেতে পারবো না, বউকে নিয়ে যেতে হবে। আনিশা গুলির বেগে শোয়া থেকে উঠে বসল। রাহাতের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ, এখন তো বিয়ে করে গলার কাটা হয়ে গেছি, অথচ ভার্সিটিতে থাকতে বিনা নিমন্ত্রণে পিছে পিছে ঘুরতে। এসব কি বলছো? আমি কখন বললাম গলার কাটা হয়ে গেছো? হয়েছে তো। আমার এখন কি আর দাম আছে? কোনো দাম নেই। কে বলেছে দাম নেই? কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি, কত দাম ভাবো একবার। আনিশা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো, কিরমির করে বলল, মিথ্যা বলার জায়গা পাও না। কোটি টাকা কখন কাবিন দিলে তুমি? রাহাত উঠে বসল। টুপ করে আনিশার গালে একটা চুমু দিয়ে বলল, এই যে এখন দিলাম, আমার এক একটা চুমু কোটি টাকার চেয়েও বেশি। আনিশা রেগে বিছানা ছেড়ে উঠে যেতে চাইল, কিন্তু রাহাত একটানে আবারও বসিয়ে দিল। আনিশার হাত আঁকড়ে ধরে বলল, রাগ করছো কেন? বলেছি তো নিয়ে যাব, একটু কাজগুলো গুছিয়ে নেই। তোমার কাজ কোনো দিনই শেষ হবে না। সেই কবে বাপের বাড়ি গিয়েছি। আমার একমাত্র ভাইয়ের বউ দেখা দেখিতেও পর্যন্ত যেতে পারলাম না তোমার জন্য। বিয়েতেও হয়তো যেতে পারবো না। কে বলেছে পারবে না? বিয়ের এক সপ্তাহ আগে গিয়ে বসে থাকবো আমরা। তাই না? তাহলে কালই রওনা দিতে হবে। শাহাদতের বিয়ের ডেট এক সপ্তাহ পরে। শাহাদের বিয়ের ডেট না জেনেই বউকে মিথ্যা আশ্বাস দিতে গিয়ে রাহাত চিপায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি? থাক, আর মিথ্যা অজুহাত দিতে হবে না। তুমি তোমার কাজের সাথেই সংসার করো। বলেই আনিশা আবারও মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। রাহাত বউয়ের রাগ ভাঙানোর কোনো উপায় পেল না। শেষমেশ পরাজিত হয়ে আনিশার বালিশে নিজেও মাথা রেখে শুয়ে পড়ল। আনিশা রাহাতের দিকে ঘুরল, সন্দিহান কণ্ঠে বলল, আবারও মিথ্যা বলছো? না বউ, সত্যি কাল যাব, বিশ্বাস করো। এবার মাথাটা টিপে দাও তো। এখন না ঘুমালে কালকে উঠে রওনা দিতে পারবো না। রাহাত আনিশার দিকে আরেকটু এগিয়ে আসলো, তারপর চোখ বন্ধ করে ফেলল। আনিশা আর রাগ করে থাকতে পারল না। সে আস্তে আস্তে রাহাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে কুহু প্রতিদিনের মতো রেডি হয়ে ভার্সিটিতে গেল। ভার্সিটি গিয়ে তনয়ার সাথে মিলে সে শাহাদের ফেসবুক আইডি খুঁজতে লেগে গেল। অনেক খুঁজে বিভিন্ন আইডিতে ঢু মেরে শেষমেশ শাহাদের আইডি পাওয়া গেল। আইডির নাম শাহরিয়ার খান শাহাদ। তনয়া শ্বাস ছেড়ে বলল, নিজের হবু বরের পুরো নামটাও জানিস না? পুরো নামটা জানলে এত কষ্ট করতে হতো না।
অনেক আগেই আইডি পেয়ে যেতাম। কুহু মাথা চুলকে বলল। আমি কি করে জানবো পুরো নাম? আমি কি জিজ্ঞেস করেছি নাকি? তনয়া শাহাদের প্রোফাইল পিকে ক্লিক করলো। কুহুকে কমেন্টগুলো দেখিয়ে বলল। দেখ দেখ মেয়েরা কী সব কমেন্ট করেছে। কুহু কমেন্টগুলো দেখলো। সবাই ক্রাশ, ফিউচার, হাব্বি এসব লিখে কমেন্ট করেছে। কেউ কেউ ফ্রেন্ডদেরকে মেনশন করে এনে শাহাদকে কে বিয়ে করবে সেটা নিয়ে ছোটোখাটো তর্কও জুড়ে দিয়েছে। কুহুর খুব রাগ পেল। মন চাইলে প্রত্যেকটার কমেন্টে গিয়ে রিপ্লাই দিতে। শাকচুন্নিরা নজর দিবি না, এটা আমার বর, নজর দিলে চোখ গেলে দিব। রাফা আর রিদি রেজিয়া সুলতানার পিছু পিছু ঘুরছে আর খ্যান খ্যান করছে। রেজিয়া কিচেন থেকে ডালের বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছেন। রাফা আগের মতোই নাকি সুরে বলল। ও বড় মা, ব্যবস্থা করে দাও না। রেজিয়া বেগম সাবধানী কণ্ঠে বললেন। দূরে সরে দাঁড়া, গরম ডাল গায়ে পড়বে। রাফা রীতি দুজনেই একটা দূরত্ব নিয়ে রেজিয়া সুলতানার পিছু পিছু ডাইনিংয়ে গেল। জয়া বেগম টেবিলে খাবার দিচ্ছিলেন। রাফা আর রিদিকে দেখে বললেন। আর কত ঘ্যান ঘ্যান করবি তোরা, এবার চুপ কর। রিদি আবদারের সুরে বলল। তুমি বড় মাকে বলো না মা, ভাবিকে কল দিয়ে আনতে। আর কয়েকদিন পর মেয়েটার বিয়ে, এখন তার বাড়ির লোকজন তাকে এইভাবে তোদের সাথে ঘোরার পারমিশন দেবে না। এই বিষয়ে আর কোনো কথা না, খেতে বস। রাফা কাঁদো কাঁদো মুখ করে রেজিয়া সুলতানার দিকে তাকিয়ে বলল। ও বড় মা। রেজিয়া সুলতানা একটা ছোট্ট শ্বাস ফেললেন। মেয়ে দুটো কুহুকে নিয়ে আগামীকাল পার্কে যাওয়ার আবদার করেছে। এই আবদার কি আর বললেই মেটানো যায়? বাড়ির কর্তাদের অবগত করতে হবে। কুহুর বাবা মায়ের অনুমতি লাগবে, তবেই না সম্ভব। সন্ধ্যার পর আশফাক খান বাড়ি ফিরলে রেজিয়া সুলতানা রাফারিদের আবদারের কথা জানালেন। আশফাক খান প্রথমে কিছু একটা ভাবলেন, তারপর জানালেন। আগে জেনে আসো তোমার ছেলে ওদেরকে সময় দিতে পারবে কি না। ওদেরকে তো আর ড্রাইভার দিয়ে ছেড়ে দেওয়া যাবে না। স্বামীর কথায় রেজিয়া সুলতানা শাহাদের ঘরে গেলেন। শাহাদ তার ঘরের সোফায় বসে ফাইল ঘাঁটছিল। রেজিয়া সুলতানা ঢুকতেই মুখ তুলে তাকালো। রেজিয়া সুলতানা কোনো ভূমিকা ছাড়াই বললেন। আপা, রিদি জেদ ধরেছে, কাল কুহুকে নিয়ে পার্কে যাবে। তুই তাদেরকে সময় দিতে পারবি? শাহাদ সোজা হয়ে বসলো, জিজ্ঞেস করলো। দাদাজান আর বাবার অনুমতি আছে? তোর বাবা অনুমতি দিয়েছে, আর তোর দাদাজানকে মা জানিয়েছেন। কুহুর বাবা মায়ের অনুমতি? সেটা তোর বাবা কল দিয়ে বলে নিবেন। তুই যেতে পারবি কিনা সেটা বল। ঠিক আছে, যাব। কাল বিকেলে বের হব তাহলে। রেজিয়া বেগম ছেলের মত পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। শাহাদ হাতের ফাইল বন্ধ করে ফেলল। টেবিলের উপর থাকা কফির কাপটা নিয়ে বারান্দায় চলে এলো। রেলিংয়ে দু হাতের কোনোয় রেখে ভর দিয়ে দাঁড়ালো। ছোট্ট করে কফির কাপে চুমুক দিল। বিয়ে ঠিক হওয়ার পর আগামীকাল প্রথম কুহুর সাথে দেখা হবে। এর আগে দুবার দেখা হয়েছে, আর দুবারই কুহু কিছু না কিছু করেছে। আগামীকাল নতুন কি করবে সেটা দেখার বেশ আগ্রহ হচ্ছে শাহাদের। কুহু বইয়ের ভিতরে মোবাইল রেখে ফেসবুক চালাচ্ছিল। আকস্মিক তার ঘরে আগমন ঘটল শিরিনা বেগমের। মায়ের আগমনে সে জলদি ফোনটা লুকিয়ে ফেলে পড়ার ভান ধরল। শিরিনা বেগম কুহুর টেবিলের কাছে দাঁড়িয়ে মেয়ের চুলে বিলি কেটে বললেন। কাল ভার্সিটি যাস না, সুন্দর করে সেজে গুজে বিকালে তৈরি হয়ে থাকবি। কেন মা? কাল শাহাদাত আসবে, তার সাথে ঘুরতে যাবে। সাথে তার দুজন কাজিনও থাকবে, রাফা, রিধি। কুহু অবাক হলো, প্রশ্ন করলো। কেন মা? কেন আবার, কি বোকা মেয়ে, ঘুরতে যাবি? একটু আগে শাহাদাতের বাবা তোর বাবার সাথে কথা বলেছে এই বিষয়ে। কাল বিকেলে সুন্দর করে রেডি হয়ে থাকবে, বুঝেছিস? কুহু মাথা হেলিয়ে সম্মতি জানালো। মেয়ের সম্মতি পেয়ে শিরিনা বেগম চলে গেলেন। শিরিনা বেগম চলে যেতেই কুহু এক লাফে টেবিল ছেড়ে উঠে পড়ল। এক প্রকার উড়ে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে পড়ল। ডানে বামে মুখ ঘুরিয়ে নিজেকে দেখল। তারপর এক গাদা রূপচর্চার জিনিস বের করে সামনে রাখলো। এখন তার প্রধান কাজ হচ্ছে এগুলো একটার পর একটা মুখে দিয়ে বসে থাকা। আনিশা কঠিন মুখে বসে আছে। বিছানার এক পাশে ব্যাগ আর একটা লাগেজ প্যাক করে রাখা। বাপের বাড়ি যাবে বলে সারা সকাল সে সবকিছু প্যাক করেছে। পরে যাওয়ার জন্য রাহাতের জামা কাপড় ইস্ত্রি করে রেখেছে বিছানায়। অথচ দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনো রাহাত বাড়ি আসেনি। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, এখনো তার আসার নাম গন্ধ নেই। এমনকি লাঞ্চটা পর্যন্ত এসে করেনি।
কল দিলেও ধরছে না। আনিশার শাশুড়ি সাহারা বেগম দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, রাহাত আসেনি এখনো? শাশুড়ির ডাকে আনিশার মুখভঙ্গি চেঞ্জ হলো, মৃদু কণ্ঠে বলল, না মা, কখন থেকে কল দিচ্ছি, ধরছে না। সাহারা বেগম হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। আনিশার দিকে তাকিয়ে বললেন, ওর আশায় বসে না থেকে খেয়ে নে, ও আর আসবে না আজ। বাপের বাড়ি যাওয়া আর আসা বাদ দে, মিথ্যে বলে তোকে বসিয়ে রেখেছে। ওর বাপও এমন করতো, ছেলেটাও হয়েছে তেমন। আনিশার মুখটা কাদো কাদো হয়ে গেল। রাহাদের প্রতি তীব্র অভিমানে মন ভরে উঠল। দুই চোখে পানি টলমল করে উঠল, যেন একটু ছুঁয়ে দিলেই গাল বেয়ে গড়িয়ে পড়বে। সাহারা বেগম আনিশার মনের অবস্থা বুঝলেন। তিনি আর তাকে ঘাটালেন না। কুলাঙ্গারটা বাড়ি আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। ঘরের বউটাকে কান্না করিয়েছে। তিনি বিড়বিড় করতে করতে চলে গেলেন। আনিশা চোখের পানি পড়তে দিল না। অভিমানের শক্ত আস্তরণ পড়ল মনে। একটা তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। লাগেজ খুলে নিজের জামা কাপড় আর শাড়িগুলো খুব সুন্দর করে আলমারিতে তুলে রাখলো। তারপর লাগেজে অবশিষ্ট থাকা রাহাদের কাপড়গুলো একটা একটা করে ঢিল মেরে বিছানায় ফেলল। কিছু কাপড় ফ্লোরেও পড়ল। লাগেজ আর ব্যাগটা এক পাশে রেখে আলমারিতে থাকা রাহাদের সব কাপড় জুতা একটা একটা করে ফ্লোরে ছুঁড়ে ফেলতে লাগলো। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে একটা একটা করে জামা ধরে দেখছে আর বিছানায় ছুঁড়ে ফেলছে। কোনটা পড়ে যাবে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। শিরিনা বেগম মেয়ের ঘরে উকি দিলেন। ঘরের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে গেল। বেদে ব্যস্ত হয়ে ঘরে ঢুকে মৃদু চিৎকার করলেন, এ কি, ঘরের এই কি অবস্থা করেছিস? কুহু আয়নার সামনে দাঁড়িয়ে একটা জামা গায়ে ধরে দেখছিল। মায়ের ডাকে চমকে তাকালো। শিরিনা বেগম চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। কুহু একবার বিছানার দিকে তাকালো। আলমারির সব সে বিছানায় নামিয়ে এনেছে। এগুলো আবার ঠিক করে রাখতে ঘাম ছুটে যাবে। শিরিনা বেগম রাগী কণ্ঠে বললেন, একটা কিছু গুছিয়ে রাখিস না? এখন পুরো আলমারি নামিয়ে এনেছিস, কে গুছাবে এসব? কুহু মিনমিন করে বলল, কোনটা পরে যাব বুঝতে পারছি না মা। শিরিনা বেগম কিছুটা নরম হলেন। বিয়ে ঠিক হওয়ার পর এই প্রথম হবু বরের সাথে দেখা করতে যাচ্ছে কুহু। একটু তো পরিপাটি হয়ে যাওয়া উচিত। এই কথা চিন্তা করে তিনি মেয়েকে ছাড় দিলেন। বিছানায় থাকা কাপড়ের দলার কাছে গিয়ে কয়েকটা জামা কাপড় নেড়েচেড়ে দেখলেন। এক দুটো জামা বের করে মেয়ের দিকে ধরলেন। তারপর জুৎসই না হওয়ায় একপাশে রেখে দিলেন। একটা গোলাপি ত্রিপিস বের করলেন। গোলাপি জমিনে সোনালি সুতার কাজ। কুহুর গায়ে ধরে দেখলেন। সন্তুষ্টি ছড়িয়ে পড়ল চোখে মুখে। কুহুর হাতে জামাটি দিয়ে বললেন, এটা পরে যা। কুহু আয়নায় গিয়ে জামাটা নিজের গায়ে ধরে দেখল। খুব পছন্দ হলো তার। মনে মনে মায়ের পছন্দের তারিফ করলো। শিরিনা বেগম ওড়না আর সালোয়ারটা গুছিয়ে রাখলেন যাতে কুহু হাতের কাছে পায়। কুহু এসে জড়িয়ে ধরলো তাকে। খুশি গলায় বলল, ইউ আর বেস্ট মা, ইউ আর বেস্ট। হয়েছে, এবার রেডি হ তাড়াতাড়ি, ওরা এসে পড়বে। শিরিনা বেগম চলে গেলেন। কুহু চেঞ্জ করে আয়নার সামনে বসে পড়ল সাজতে। অনেক সময় নিয়ে সাজলো। পাক্কা 1 ঘন্টা লাগলো তার সব ঠিকঠাক করতে। নিচ থেকে গাড়ির হর্ন শোনা গেল। খানিক পরেই শিরিনা বেগমের গলা শোনা গেল ড্রয়িং রুম থেকে, কুহু নিচে আয়, ওরা চলে এসেছে। রাফা আর রিধি সোফায় বসে আছে। শিরিনা বেগম তাদের সামনে নাস্তা দিয়ে পাশের সোফায় বসলেন। বাড়ির সবার কথা জিজ্ঞেস করলেন। এক ফাঁকে আর চোখে তাকালেন সিঁড়ির দিকে। দেখলেন কুহু আসছে কিনা। কুহু এলো আরো 10 মিনিট দেরি করে। এক প্রকার হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে নামলো সে। এক দৌড়ে রাফা রিধির সামনে দাঁড়িয়ে বলল, চলো চলো। রাফা রিধি দুজনেই হাঁ করে কুহুর দিকে তাকালো। গোলাপি ড্রেসে কুহুকে দেখতে একদম বারবি ডলের মতো লাগছে। রিধি বাচ্চা কণ্ঠে বলে উঠল, ভাবিমণি, তোমাকে কি সুন্দর লাগছে। রিধির মুখে ভাবি ডাক শুনে কুহুর গাল দুটো গরম হয়ে গেল। চোখ মুখে লাজুক ভাব ছড়িয়ে গেল। শিরিনা বেগম মেয়েকে ভালো করে দেখলেন। ওড়না একপাশে ছেড়ে দিয়েছে। খোলা চুল, কানে দুটো বড় বড় ঝুমকো পড়েছে। এক হাতে গোলাপি ভ্যালভেটের চুড়ি পড়েছে, অন্য হাতে ঘড়ি। এক হাতে ম্যাচিং ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ের শ্বাস দেখে তিনি সন্তুষ্ট হলেন। এতক্ষণ দেরি করার রাগটা চলে গেল মেয়েকে দেখে। রাফা রিধি দুজনেই উঠে এসে লাজুক হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকা কুহুর পাশে দাঁড়ালো। শিরিনা বেগমের টনক নড়ল। তিনি তাড়া দিয়ে বললেন, এখনই বের হও তোমরা, এখন না বেরোলে ফিরতে সন্ধ্যা হবে। তিনজনই বেরিয়ে পড়ল। শিরিনা বেগম গাড়ি পর্যন্ত ওদের তিনজনকে তুলে দিলেন। তিনজনই গাড়ির পিছনের সিটে উঠে বসলো। কুহু গাড়িতে উঠে লাজুক লাজুক চোখে সামনের প্যাসেঞ্জার সিটে তাকালো।
প্যাসেঞ্জার সিট খালি দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। ড্রাইভার সিটে তাকিয়ে দেখলো ড্রাইভার গাড়ি চালাচ্ছে, শাহাদ আসেনি। তবে কি শাহাদ তাদের সাথে যাবে না? রাফা কুহুর মনোভাব বুঝতে পেরে মুখ টিপে হাসল। কুহুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাবিমণি, তোমাকে কি সুন্দর লাগছে। ভাইয়া আজ ফ্যাক্টরি পরিদর্শনে গেছে, ওখানে কাজ শেষ করে সরাসরি পার্কে চলে যাবে। রাফার কথা শুনে কুহু আশ্বস্ত হলো, কিন্তু রাফাকে বোঝানোর জন্য বলল, আমি তোমার ভাইকে খুঁজছি না তো। আমি কখন বললাম যে তুমি ভাইয়াকে খুঁজছো? রাফার চোখে মুখে দুষ্টু হাসি। কুহু এক ঠোঁট দিয়ে অন্য ঠোঁট চেপে ধরল। তার ননদিনীরা যে তার মতো হাবলা না, বরং বেশ বুদ্ধিমতী, তার ঢের বুঝতে পারল। শাহাদ পার্কের গেটের সামনে তার গাড়িতে বসে আছে। সে এখানে এসেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো কুহুদের আসার নাম নেই। আজ পার্কে তেমন মানুষ নেই। তারপরও শাহাদ নিজের সেফটির জন্য একটা মাস্ক এনেছে সাথে। রিপোর্টার কেউ দেখে ফেললে পেপারের ফ্রন্ট পেজে খবর ছাপিয়ে দিবে। একটা মাইক্রো গাড়ি এসে হর্ন বাজিয়ে শাহাদের গাড়িটার সামনে দাঁড়ালো। গাড়িটাকে দেখেই শাহাদ চিনতে পারল এটা খানবাড়ির গাড়ি। শাহাদ নিজের গাড়ি থেকে নেমে এলো, হেঁটে এগিয়ে গেল কুহুদের গাড়িটার দিকে। ততক্ষণে ওরা তিনজনই নেমে পড়েছে। কুহু গাড়ি থেকে নেমে শাহাদকে দেখে দাঁড়িয়ে পড়ল। তার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। এই সামনের লোকটা তার হবু বর, আর কদিন পরেই তার সাথে বিয়ে। শাহাদ এক পলক কুহুর দিকে তাকিয়ে ওদেরকে ইশারা দিয়ে আসতে বলে গেটের দিকে এগিয়ে গেল। কুহু হাঁটতে হাঁটতে পিছন থেকে শাহাদকে লক্ষ্য করল। সাদা রঙের শার্ট পরেছে ইন করে, কোনোই অবধি হাতা গুঠানোর সাথে কালো প্যান্ট। দেখতে ভালোই লাগছে, কিন্তু এই লোকের জীবনে কি আর কোনো রং নেই? সবসময় এমন সাদা কালো পরে ঘুরে বেড়ায় যেন আস্ত একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। শাহাদ সবাইকে নিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকলো। সাথে ছেলেপেলেদের আরেকটা দল ঢুকলো। ভিতরে ওদের আরও অনেক লোক আছে। খানবাড়ির মানুষের সেফটির জন্যই এই অবস্থা। শাহাদ পিছন ফিরে ছেলেগুলোকে ইশারা করলো। ওরা ইশারা বুঝে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। তারপর শাহাদ রাফা হৃদিকে উদ্দেশ্য করে বলল, কোথায় যেতে চাস তোরা? হৃদি উত্তর দিল, ঠিক আছে চল। রাফা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলল, তোমার যেতে হবে না, তুমি আর ভাবি তোমাদের মতো ঘুরোঘুরি করো। তোমাদের কি আর বাচ্চাদের রাইড ভালো লাগবে? আমরা বরং তমাল ভাইয়াকে সাথে নিয়ে যাই। শাহাদ একবার কুহুর দিকে তাকালো। কুহু নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়াচ্ছে, গালের দুপাশ রক্তিম হয়ে গেছে। শাহাদের সাথে একা থাকতে হবে ভেবে বোধহয় লজ্জা পাচ্ছে। শাহাদ খুব মজা পেল কুহুর এমন স্বভাবে। সে দূরে দাঁড়ানো তমালকে ইশারা করে ডাকলো। কাছে এলে বলল, ওদেরকে নিয়ে সব কয়টা রাইডে ঘুরিয়ে আন। তমাল বলে রাফার এদিকে নিয়ে গেল। এখন শুধু দাঁড়িয়ে আছে শাহাদ আর কুহু। কুহু হালকা চোখ তুলে শাহাদের দিকে একটু তাকালো। শাহাদ দুহাত পকেটে দিয়ে শান্ত চোখে কুহুর দিকে তাকিয়ে আছে, নড়ছেও না। কুহু বেশ অপ্রস্তুত অনুভব করলো। শেষে থাকতে না পেরে নিজেই বলল, কোথায় যাব আমরা? কোথায় যেতে চান? খুবই সহজ প্রশ্ন, কিন্তু কুহুর কাছে এই অবস্থায় প্রশ্নটা খুবই জটিল লাগলো। কোথায় যাওয়ার কথা বলবে সে? এদিক ওদিক তাকিয়ে একদিকে দেখিয়ে বলল। শাহাদ এক হাত মেলে সেদিকে যাওয়ার রাস্তা দেখিয়ে দিল। কুহু আস্তে আস্তে হাঁটতে লাগলো সেদিকে। পাশে পাশে শাহাদও হাঁটছে। দুজনেই পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউই কোনো কথা বলছে না, শুধু হাঁটার শব্দ হচ্ছে। কুহু বাসা থেকেই তীব্র প্রতিজ্ঞা করে এসেছে যে আজ সে কোনো মতেই কোনো অঘটন ঘটাবে না। এর আগে যতবারই দেখা হয়েছে ততবারই অঘটন ঘটিয়েছে সে, কিন্তু আজ সে কিছুতেই ঘটাবে না। কিন্তু কুহু নিজের প্রতীক্ষা রক্ষা করতে পারল না। পার্কের এক পাশে কয়েকটা দোলনা সহ বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস আছে। সেখানে অনেক বাচ্চা তাদের মা সহ খেলছে। দু একটা দোলনা খালি। দোলনা দেখে কুহুর আসল রূপ বের হয়ে আসলো। অস্থির হয়ে তর্জনী উঁচিয়ে দোলনার দিকে দেখিয়ে বলল, চলুন আমরা দোলনায় চড়ি। শাহাদকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই কুহু বড় বড় পা ফেলে একটা খালি দোলনার কাছে এগিয়ে গেল। কুহুর এরকম কাজ দেখে শাহাদ কি বলবে ভেবে পেল না। আসলে সে কিছু কথা বলার সুযোগ পায়নি। তার আগেই কুহু দৌড় দিয়েছে। না পেরে শাহাদও সেদিকে এগিয়ে গেল। একটু দোলনাই তো চড়তে চেয়েছে, চড়ুক। কুহু হাতের হ্যান্ড ব্যাগটা ঘাসের উপর রেখে দোলনার দুদিকে শিকল ধরে দোলনায় ওঠে শটান দাঁড়িয়ে গেল। তারপর দুলতে লাগলো। এরকম দৃশ্য দেখে হেঁটে আসা শাহাদ দাঁড়িয়ে পড়ল। তার অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে গেল। এরকম দৃশ্য সে কুহুর ছবিতে দেখেছিল, এখন জলজ্যান্ত চোখের সামনে দেখছে। কুহু দুলতে দুলতে গলা উঁচিয়ে ডাকলো,
ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, পাশের দোলনাটায় উঠে পড়ুন। সাহাদ কি বলবে ভেবে পেল না। এরকম সিচুয়েশনে এর আগে সে কখনো পড়েনি। ডান পাশে তাকিয়ে দেখলো বাচ্চাদের সাথে আসা কয়েকজন মা কুহুর দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। তারা বোধহয় 3 পিস পরা একটা ধিঙ্গি মেয়েকে এভাবে কল্পনা করেনি জীবনেও। সাহাদ বড় বড় পা ফেলে কুহুর দোলনার সামনে দাঁড়ালো। কুহু দুলছে তাই বেশি কাছে যেতে পারল না সে। চাপা গলায় বলল, কুহু নেমে আসুন। ও মা, কেন? এটা বলে কুহু দোলনার গতি বাড়িয়ে দিল। সাহাদের বুকের শ্বাস আটকে গেল। তার ভয় হলো কুহু ছিটকে পড়ে গিয়ে হাত পা না ভেঙে ফেলে। মহিলাদের দিকে তাকিয়ে দেখলো ওনারা তাদের দিকে তাকিয়ে কিছু বলছে। সাহাদকে চিনে ফেলেনি তো আবার। সাহাদ আবারও কুহুকে বলল, প্লিজ নামুন, পড়ে যাবেন। পাশে দোলনায় বসা বাচ্চাগুলো কুহুকে এতক্ষণ দেখছিল। এখন তারাও কুহুর মতো দোল খাওয়ার জন্য দোলনায় উঠে দাঁড়াতে চাইল। তাদের মায়েরা বাধা দিতে চাইলে কান্নাকাটি শুরু করে দিল। একটা মহিলা কুহুকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি দোলনা থেকে নামো। এত বড় মেয়ে দোলনায় উঠে দাঁড়িয়েছ, তোমাকে দেখে বাচ্চারাও দাঁড়াতে চাচ্ছে। কুহু দুলতে দুলতে বলল, তাহলে উঠে দাঁড়াতে দিন আন্টি, সাহস হবে। এই তোমরা উঠে দাঁড়াও, অনেক মজা লাগে। মহিলাগুলো আরো কি বলা বলি শুরু করলো। সাহাদ এবার উত্তপ্ত কণ্ঠে বলল, কুহু নেমে আসুন এক্ষুনি, জাস্ট নাও। সাহাদের কণ্ঠের উত্তাপ কুহু টের পেল। সাহাদের দিকে তাকিয়ে দেখলো তার মুখ শান্ত কিন্তু চোখের দৃষ্টি কঠিন। কুহুর টনক নড়ল। হবু বরের সামনে সে দোলনায় দাঁড়িয়ে দোল খাচ্ছে। হায় আল্লাহ, ওর ব্রেন কি অন্য গ্রহে চলে গেছে? সে দোলনার গতি কমিয়ে দিল, লাফ দিয়ে নেমে আসলো। আচমকা দোলনা থেকে নামার কারণে তাল সামলাতে না পেরে সে এক পা সামনে এগিয়ে সাহাদের পায়ের কাছে উপর হয়ে পড়ে গেল। সাহাদ নিচে পড়া কুহুর দিকে অবাক চোখে তাকালো। কি হচ্ছে এসব? কুহু পড়ে গিয়ে উঠতে চাইল। সামনে পেল সাহাদের দুটো পা। হুঁশ জ্ঞান হারিয়ে সে সাহাদের হাঁটুর কাছে প্যান্ট খামচে ধরল উঠার জন্য। সাহাদ আরও কোনো কিছু ঘটে যাওয়ার আগেই নিচু হয়ে কুহুর বাহু ধরে টেনে দাঁড় করালো। কুহু উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত চোখে তাকালো। সাহাদ কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল কুহুর দিকে। এরকম অবস্থায় কি বলা উচিত তার জানা নেই। কুহুর পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথাও লেগেছে? কুহু দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো, লাগেনি কোথাও। সাহাদ কুহুকে ভালো করে দেখে অধৈর্য কণ্ঠে প্রশ্ন করল, এত অস্থির কেন আপনি? একটু শান্ত হয়ে থাকতে পারেন না? কুহু নিজের সাফাই গিয়ে বলল, ভালো করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। ভুল করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, কিন্তু এমনিতে আমি অনেক শান্তশিষ্ট। কোথায়? সাহাদ তর্জনী দিয়ে কপাল চুলকালো। শান্তশিষ্ট যে কেমন তার প্রমাণ তো হাতে কলমেই দিচ্ছে। সে একটা হতাশ শ্বাস ফেলে বলল। সাহাদ উত্তর দিল না। পরিবর্তে সে কুহুর হাত চেপে ধরে হাঁটতে লাগলো। অপ্রত্যাশিত ছোঁয়া পেয়ে কুহুর ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। সাহাদের হাতের মুঠোয় নিজের হাত থাকা অবস্থায় সাহাদের পিছু পিছু হাঁটতে লাগলো সে। কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার অনুভূতি হলো। সাহাদ কুহুকে নিয়ে পার্কের একপাশে একটা কফি শপে আসলো। কফি শপের সামনে ছাতা টাঙিয়ে তার নিচে চেয়ার টেবিল রাখা হয়েছে। কুহুকে একটা ছাতা নিচে এনে চেয়ার দেখিয়ে বলল, এখানে বসুন। কুহু চুপচাপ বসে পড়ল। সাহাদ কফি শপের ভিতরে চলে গেল। কুহু দাঁত দিয়ে ওড়না কামড়ে ধরল। লজ্জায় তার মরে যাওয়ার জোগাড়। কেন করতে গেল এমন? বাসা থেকে যে এত প্রতিজ্ঞা করে আসলো, তার কি হলো? কুহু এক হাত কপালে দিয়ে বসে রইল। এই বয়সে এসে এমন কাণ্ড কি মানা যায়? কি চলছিল ওর মনে তখন যে দোলনায় দাঁড়িয়ে গেল? সাহাদ কি ভাবছে তাকে নিয়ে? নিশ্চয় তাকে লাজ লজ্জাহীন ভাবছে। কুহু নিজের দুই গালে দুটো চড় দিল। টেবিলের উপর দুই হাত রেখে সেখানে মুখ গুজে দিল। চোখে ভাসলো একটু আগে করা তার ঘটনার কথা। এই মুখ আর সাহাদকে দেখাতে পারবে না সে। সাহাদ কফি শপের ভিতর থেকে একটা পানির বোতল আর টিস্যুর প্যাকেট নিয়ে এলো। কুহুকে এভাবে টেবিলে মাথা রেখে বসে থাকতে দেখে ডাকলো, কুহু। কুহু মাথা তুলে তাকালো। সাহাদের চোখে চোখ পড়তেই দ্রুত সরিয়ে নিল। সাহাদ পানির বোতলের ক্যাপটা খুলতে খুলতে বলল, বাম পায়ের জুতোটা খুলুন। কুহু বিস্ময় নিয়ে তাকালো, প্রশ্ন করলো, কেন? আগে খুলুন। সাহাদের কথায় কুহু আর তিরুক্তি করল না। সে তার বাম পায়ের জুতোটা খুলল। জুতোটা খুলে তার চোখ পড়ল বুড়ো আঙ্গুলের দিকে। অনেকটা চামড়া চড়ে গেছে, কিছুটা রক্তও বের হয়েছে। এত কিছুর মাঝে সে টের পায়নি। সাহাদ দাঁড়িয়ে থেকে কুহুর বাম পায়ের বুড়ো আঙ্গুলে পানি ঢেলে দিল। কুহু হালকা জ্বলুনি অনুভব করল। সাহাদ পানি ঢালা থামিয়ে টিস্যুর প্যাকেটটা কুহুর হাতে দিয়ে বলল,
ক্ষতটা ভালো করে মুছুন, নয়তো ইনফেকশন হবে। এখানে ফার্স্ট এইডের কিছু নেই, তাই আপাতত টিস্যু দিয়েই কাজ সারতে হবে। কুহু বিনা বাক্য ব্যয়ে টিস্যু নিয়ে ক্ষতটা মুছল। শাহাদ আরেকবার পানি ঢেলে দিল, তারপর বলল, আবার মুছুন। টিস্যুর প্যাকেট থেকে আরেকটা টিস্যু নিয়ে ভালো করে মুছল কুহু। শাহাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, তারপর সন্তুষ্ট হয়ে চেয়ারে বসে পড়ল। পানির বোতলের ক্যাপ লাগিয়ে টেবিলে রেখে দিল। কুহু শাহাদের দিকে আর চোখে তাকালো। শান্ত মুখে বসে ফোন টিপছে, কোনো অস্থিরতা নেই, একদম দিঘির পানির মতো শান্ত। কুহু ইতস্তত করে বলল, আগে যা হয়েছে এই জন্য সরি। আসলে এর আগে যতবার এসেছি ততবারই এরকম করেছি, তো অতিরিক্ত অস্থিরতায় আসলে হুঁশ ছিল না। আই এম সরি। শাহাদ ফোনের দিকে চোখ রেখে এক হাতে থুতনি ঘষে জিজ্ঞেস করলো, এর আগে কার সাথে এসেছেন? বন্ধুদের সাথে। শাহাদ ফোন থেকে মুখ তুলে কুহুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ছেলে বন্ধু? কুহু দুহাত নেড়ে বলল, না না, মেয়ে বন্ধু। একজনকে আপনি দেখেছেন, ওই যে ওই দিন বাজারে আমার সাথে ছিল, ওর নাম তনয়া। শাহাদ মাথা নাড়ল, সে চিনেছে। জিজ্ঞেস করলো, তো বন্ধুদের নিয়ে এসেও এসব করেন? কুহু লজ্জিত ভঙ্গিতে বলল, আমি একা করি না, ওরাও করে, আমাকে এটা তনয়া শিখিয়েছে। শাহাদ কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকালো। আজকালকার মেয়েরা কিসব জিনিস আবিষ্কার করে বেড়াচ্ছে। দোলনায় দাঁড়িয়ে দোল খাওয়াও কোনো কাজ হতে পারে? কফি শপে কাজ করা ছেলেটা এসে 2 কাপ কফি দিয়ে গেল। কুহু কফিটা নিয়ে ছোট একটা চুমুক দিল। গরম কফি তার জিভ পুড়িয়ে দিল। দাঁত চেপে যন্ত্রণাটা সহ্য করে কফির কাপটা নামিয়ে রাখলো। খানিক বাদেই কফি শপের মালিক ছুটে এলো। বয়স তেমন বেশি না, শাহাদের বয়সই হবে। শাহাদের কাছে এসে হাত কসলাতে কসলাতে বলল, আমার কি সৌভাগ্য আপনি আমার দোকানে আসছেন ভাই। দোকানে কাজ করা ছেলেটা আপনার চেনে নেই, তাই পানি আর টিস্যুর দাম রাখছে। শাহাদ হাত তুলে থামিয়ে বলল, এটা আপনার ব্যবসা, দাম তো রাখবেই সে। দোকানের মালিক লোকটা কুহুকে এক পলক দেখে শাহাদকে জিজ্ঞেস করলো, ভাই উনি কি? শাহাদ কফিতে একটা চুমুক দিয়ে বলল, আমার হবু বউ। কুহু কফির কাপের দিকে তাকিয়েছিল। এই কথা শুনে শাহাদের দিকে তাকালো। টেবিলের অপর প্রান্তে পায়ের উপর পা তুলে বসে আছে। এক হাত টেবিলের উপর রাখা, অন্য হাত উরুর উপর। কেমন নেতা নেতা ভাব। শাহাদের বলা সহজ কথাটাই কুহুর বুকের ভিতর ঢিপ ঢিপ আওয়াজ হলো। নিজের আশেপাশের সব কিছুকে রঙিন মনে হলো। প্রথম প্রেমের অনুভূতিতে তার মন প্রাণ নেচে উঠল। দোকানের লোকটা শাহাদের কথা শুনে কুহুর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাবি। বিনিময়ে কুহু সালামের জবাব দিল। লোকটা কুহুর দিকে কিছুটা এগিয়ে এসে বলল, ভাবি কি খাবেন বলেন? ফাস্ট ফুডের মাঝে বার্গার আর চিকেন ফ্রাইয়ের ব্যবস্থা আছে। কুহু শাহাদের দিকে তাকালো। শাহাদ কুহুর দিকেই তাকিয়েছিল। কুহুকে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে বোঝালো কুহু কি খাবে তা বলতে। কুহু দোকানের লোকটার দিকে তাকিয়ে বলল, আমি কিছু খাবো না। না ভাবি, আপনাকে খেতেই হবে। ভাই আপনাকে নিয়ে এই প্রথম আমার দোকানে আসছে, শুধু কফি খেলে হবে না। কুহু আরেকবার তাকালো শাহাদের দিকে। শাহাদের কোনো নড়চড় নেই, সে আগের মতোই তাকিয়ে আছে। কুহু না পেরে বলল, বার্গার খাবো। লোকটা খুশি হয়ে শাহাদকে জিজ্ঞেস করলো, ভাই আপনার জন্য? আমার কিছু লাগবে না, আমার 2 জন বোন আছে, সাথে তাদের জন্য বার্গার চিকেন ফ্রাই দুটোই। আর আমার দলের ছেলেরা এসেছে, তাদের জন্য কফির ব্যবস্থা করে দিন। কফিটা খান, ঠান্ডা হচ্ছে। লোকটা অর্ডার পেয়ে চলে গেল। শাহাদ তৎক্ষণাৎ ফোন বের করে তমালকে কল দিয়ে রাফার এদিকে নিয়ে আসতে বলল। দলের বাকিদেরও আসতে বলল। তারপর কুহুর দিকে তাকিয়ে বলল, কুহু কফির কাপে চুমুক দিল। আসলেই ঠান্ডা হয়ে গেছে। তারপরেও সে পুরোটা কফি শেষ করলো। কিছুক্ষণ পরে রাফার এদিকে নিয়ে চলে আসলো তমাল। আস্তে আস্তে বাকি ছেলেরাও এসে অন্য একটা টেবিলে বসে পড়ল। ওদেরকে কফি দেয়া হলো। রাফা, রিদি আর কুহুকে বার্গার আর চিকেন ফ্রাই সার্ভ করা হলো। রাফা, রিদি এক প্রকার লাফিয়ে উঠলো খাবার দেখে। শাহাদের কল আসে। শাহাদ উঠে গিয়ে কল রিসিভ করলো। রাফা খাবার সহ তাদের 3 জনের অনেকগুলো সেলফি তুলে রাখলো। তারপর খেতে খেতে কুহুকে বলল, জানো ভাবিমনি, ওই দিন ভাইয়া তোমার শাড়ি পরার ছবি দেখিয়েছিলাম। তারপর ভাইয়াকে কফি দিতে গিয়ে দেখি ভাইয়া তোমার ছবি জুম করে দেখছে। বেচারা ভাই আমার, তোমাকে ওই দিন দেখতে পারিনি, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করিয়ে দিই। এর জন্যই তো কাঠখড় পুড়িয়ে তোমাকে এখানে এনেছি। কথাটা বলে রাফা কিটকিট করে হাসলো। হৃদিও যোগ দিল সেই হাসিতে। কুহু বার্গারে কামড় দিয়েছিল।
এই কথা শুনে গাল ভর্তি খাবার সহ তার মুখে লাজুক একটা হাসি ফুটল। সে তাড়াতাড়ি মুখে হাত চেপে ধরে হাসি আড়াল করলো। একবার আর চোখে তাকালো দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলা শাহাদের দিকে। ততক্ষণে শাহাদের কথা বলা শেষ হয়ে গিয়েছে। কথা শেষ করে চেয়ারে এসে বসলো। ওদের সবাইকে হাসতে দেখে জিজ্ঞেস করলো, কি নিয়ে হাসছিস? হৃদি মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, রাইড উঠবা ভাইয়া? আসার সময় ভাবিমণি তোমাকে গাড়িতে খুঁজে না পেয়ে অনেক মন খারাপ করেছে, অনেক মিস করেছে তোমাকে, তাই না ভাবিমণি? কুহু অপ্রস্তুত হয়ে গেল। একবার তাকালো হৃদির দিকে, আরেকবার শাহাদের দিকে। শাহাদ অর্থপূর্ণ দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে, যে দৃষ্টির অর্থ তাই নাকি? সে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। এই মেয়ে দুটো তো মারাত্মক, এভাবে ফাঁকা ময়দানে কেউ এসব বলে? রাফা আফসোস করে বলল, ভাবিমণিকে আনতে না গিয়ে তুমি অন্যায় করেছো ভাইয়া, তোমার শাস্তি পাওয়া উচিত। শাহাদ রম্য কণ্ঠে বলল, আসলেই পাওয়া উচিত। ঠিক আছে, শাস্তি হিসেবে তোদের ভাবিমণিকে যাওয়ার সময় না হয় আমি বাড়িতে পৌঁছে দিব, ওকে? তারপর কুহুর দিকে তাকিয়ে চমৎকার করে হাসলো। কুহুর গাল দুটো গরম হয়ে গেল, আর তাকালো না শাহাদের দিকে। 3 ভাই বোন মিলে কিসব শুরু করেছে? ওকে লজ্জায় মেরে ফেলবে নাকি? খাওয়া শেষে শাহাদ তমালকে ডেকে কয়েকটা নোট হাতে দিয়ে বলল, বিলটা দিয়ে দে, বাকিটা তোরা খরচ কর। বিল দেওয়ার সময় দোকানের মালিক কিছুতেই বিল নিতে চাইল না। শাহাদকে ডেকে বিল না দেওয়ার অনুরোধ করলো। শাহাদ সবাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। পিছন ফিরে হাত উঁচিয়ে বিলটা নিয়ে নিতে বলল। পার্ক থেকে বের হয়ে তমালকে দিয়ে রিধি আর রাফাকে বাড়ির গাড়ি দিয়ে পাঠিয়ে দিল। তারপর কুহুকে বলল, আসুন। গাড়ির কাছে গিয়ে প্যাসেঞ্জার সিটে দরজা খুলে দিয়ে কুহুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কুহু ধীরে ধীরে হেঁটে গাড়িতে উঠে বসলো। হাঁটার সময় কয়েকবার শাহাদের দিকে আর চোখে তাকিয়েছে। শাহাদ সেই যে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল আর শোক সরায়নি। হাঁসফাঁস করতে করতে কুহু দ্রুত গাড়িতে উঠে বসেছে। উঠে বসে নিজেই নিজের সিটবেল্ট বেঁধে নিয়েছে। শাহাদ গাড়িতে উঠে নিজের সিটবেল্ট বেঁধে কুহুর দিকে তাকিয়ে বলল, আপনার সিট বেল্ট? কুহুকে সিটবেল্ট বাঁধা অবস্থায় দেখে থেমে গেল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে একটানে রাস্তায় উঠে গেল। গাড়ি চালানোর এক পর্যায়ে শাহাদ জিজ্ঞেস করলো, বিয়েতে কি কি করতে চান? অনেক মেয়েদের বিয়ে নিয়ে অনেক ইচ্ছা থাকে, শখ থাকে। আমার বড় বোনের ছিল, তার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার বোন জামাইয়ের ঘাম ছুটে গিয়েছিল। আপনার আছে এমন কোনো ইচ্ছে? কুহু কিছুক্ষণ চুপ করে থাকলো। তার এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যাবে এটাই সে কোনোদিন আশা করেনি। তাই বিয়ে নিয়ে কোনো কল্পনা সে তেমন একটা করেনি। কিন্তু ওর খুব ইচ্ছে পালকি চড়ে শ্বশুর বাড়ি যাবে। কুহু বলবে কি বলবে না এটা নিয়ে দোনামোনা করে শেষে বলার জন্য উদ্যত হলো। আমার আসলে কর্কশ শব্দে শাহাদের ফোনটা বেজে ওঠায় কুহু আর বলতে পারল না। শাহাদ এক হাতে গাড়ি চালাতে চালাতে ফোনটা কানে ধরলো, কথা না বলে জাস্ট শুনলো। তারপর শেষে গিয়ে বলল, ওদের আটকে রাখো, আমি আসছি। ফোন কেটে দিয়ে আচমকাই গাড়ির গতি বাড়িয়ে দিল। 20 মিনিটের রাস্তা 10 মিনিটে চলে এলো। কুহুদের বাড়ির গেটের সামনে গাড়ি থামালো। কুহু দরজা খুলে নামতে উদ্যত হলে কুহুকে ডেকে বলল, শুনুন। কুহু শাহাদের দিকে ফিরে তাকালো। শাহাদ সরাসরি কুহুর চোখের দিকে তাকিয়ে বলল, রাজনীতি করার কারণে আমাকে অনেক সময়ে নোংরা কাজ করতে হয়। কাদায় না নামলেও কাদার ছিটে এসে আমার গায়ে লাগে। আশা করব আমার সহধর্মিণী হয়ে আমি ঘরে ফেরার পর সেই কাদা মুছে দেওয়ার দায়িত্বটুকু নিবেন। কুহু বিমূঢ় হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলবে সে বুঝতে পারল না। সে তো রাজনীতি পছন্দই করতো না। কি থেকে কি যে হয়ে গেল, সে রাজি হয়ে গেল বিয়েতে। কুহুকে চুপ করে থাকতে দেখে শাহাদ প্রশ্ন করল, দায়িত্ব নিতে পারবেন না? বিয়ে ভেঙে দিব? কুহু 2 হাত নেড়ে বলল, না না, নিব না, বলিনি তো। ব্যাস, ওইটুকুতেই হবে। আমার জন্য এটাই এনাফ। এখন তাহলে যাই, কাজ আছে। কুহু মাথা নাড়িয়ে সাই দিল। দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শাহাদ গাড়ি স্টার্ট দেওয়ার আগে ঝুঁকে গাড়ির জানালা দিয়ে কুহুকে একবার দেখল। কুহু মনের অজান্তেই হাত উছিয়ে নাড়ল। শাহাদ ডান দিকে ঠোঁটের কোণ বাঁকিয়ে মৃদু হাসল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। শাহাদের গাড়ি যতক্ষণ দেখা গেল কুহু ততক্ষণ তাকিয়ে রইল সেদিকে। গাড়িতে থাকা শাহাদের প্রতি অন্যরকম এক অনুভূতির শিহরণ জাগলো মনে। পেটের ভিতর কয়েকটা প্রজাপতি ডিগবাজি খেল। এটা বোধহয় প্রেম, এরপর ভালোবাসা, আর তারপর কাছে আসা। ইস! রাহাত হাত ভর্তি গোলাপ নিয়ে বাড়িতে ঢুকলো, সাথে এক বাটি রসমলাই। রসমলাই আনিশার খুব প্রিয়। বাড়িতে ঢুকে নিচে 2-1 কাজের লোকজন ছাড়া অন্য কাউকে দেখতে পেল না। এখন সময়টা সন্ধ্যার কাছাকাছি। নিশ্চয়ই সাহারা বেগম
আর আনিশা দুজনেই যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে। রাহাত বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। দোতলায় এসেই সাহারা বেগমের মুখোমুখি হয়ে গেল। সাহারা বেগম আসরের নামাজ পড়ে আনিশার খবর নিতে বের হয়েছিলেন। মেয়েটার মন খারাপ দেখার পর তার নিজেরও মন ভালো নেই। ঘর থেকে বের হয়ে রাহাতকে দেখে তিনি অগ্নিদৃষ্টিতে তাকালেন। মায়ের মুখোমুখি হয়ে রাহাত তাড়াতাড়ি ফুলগুলো পিছনে লুকিয়ে ফেলল, জোর করে হাসল। কিন্তু সাহারা বেগমের অগ্নিদৃষ্টির সামনে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। হাসি থামিয়ে হাতের প্যাকেটে থাকা রসমালাইয়ের বাটিটা উঁচিয়ে বলল, অনেক জন্য এসেছি, রসমালাই খাবে বলে ওই দিন বায়না করলো। সাহারা বেগম কঠিন স্বরে বললেন, দূর হ আমার সামনে থেকে, মেয়েটাকে মিথ্যে আশা দিয়ে বসিয়ে রেখেছিস। আসলে মা, কাজ ছিল, জানোই তো বাবা বাড়িতে নেই, সব কাজ আমার ওপর। আর তাছাড়া তোমাকে একা রেখে যাই কি করে? তোকে আমার সামনে থেকে দূর হতে বললাম না? মায়ের আগুনের মতো রাগ দেখে রাহাত মানে মানে কেটে পড়ল। নিজের ঘরের সামনে এসে বড় একটা শ্বাস ফেলে সাহস সঞ্চয় করল। তারপর মুখে হাসি ফুটিয়ে আদুরে কণ্ঠে অনেক ডাকতে ডাকতে দরজা ঠেলে ঘরে ঢুকল। ঘরে ঢুকে চমকে গেল। ফ্লোর থেকে বিছানা সব জায়গায় জামা কাপড় ছড়ানো ছিটানো। একটু ভালো করে লক্ষ্য করে দেখলো জামা কাপড়গুলো আসলে তার। আর একটু ভালো করে দেখে বুঝতে পারলো সবগুলোই ছিঁড়ে ফালা ফালা করে দেওয়া হয়েছে। শার্ট, প্যান্ট, গেঞ্জি, টি শার্ট, ব্লেজার কোনো কিছুই বাদ নেই। রাহাত চোখ সরিয়ে আনিশাকে খুঁজে সামনে তাকালো। আনিশা ডিভানে আধ শোয়া হয়ে সামনের টেবিলে ল্যাপটপ রেখে মুভি দেখছে আর ফল খাচ্ছে। রাহাত যে বাড়ি ফিরেছে এতে তার কোনো প্রতিক্রিয়া নেই। রাহাত রসমলাইয়ের বাড়িটা বিছানার উপর রেখে ব্যস্ত পায়ে আনিশার সামনে দাঁড়িয়ে বলল, এসব কি অনেক? কে করেছে এসব? আপেলের স্লাইস মুখে দিতে দিতে আনিশা উত্তর দিল, আমি করতেছি। ওই যে ওইখানে কাঁচিটা দেখতেছো, ওইটা দিয়ে করছি। রাহাত আনিশার দেখানো জায়গায় তাকিয়ে কাঁচিটার দিকে এক পলক দেখে অসহায়ের মতো জিজ্ঞেস করলো, কেন? তোমাকে তো কাঁচি দিয়ে কাটতে পারবো না, তাই তোমার জামা কাপড় কেটেছি। রাহাত আলমারির দিকে তাকালো। আলমারিটা খোলা পড়ে আছে, ওখানে শুধু আনিশার কাপড় রাখা। রাহাত আহত কণ্ঠে বলল, এমনটা করতে পারলে এবার আমি কি পরে বাইরে যাব? যেটা পরে আসো সেটা পরে যাবে। ঘরের ভেতরে কি পরব? কিছু পরতে হবে না, ন্যাংটা থাকবে। আমি তোমাকে দু চোখ ভরে দেখব। যতদিন বাপের বাড়ি না নিয়ে যাচ্ছ ততদিন তোমার জামা কাপড় পরা বন্ধ। রাহাত বিস্ফোরিত চোখে তাকালো। তার মুখের ভাষা হারিয়ে গেল এসব শুনে। মাথায় যেন ছোটখাটো একটা বাজ পড়ল। শাহাদ পার্টি অফিসের সামনে এসে গাড়ি থেকে নামলো। গেট থেকেই দেখতে পেল অফিসের পরিস্থিতি বেশ গরম। অল্প বয়স্ক কয়েকটা ছেলের হাতে লাঠি, চোখে মুখে উত্তেজনা। শাহাদ গাড়ি লক করে চাবি পকেটে ঢুকিয়ে গেট দিয়ে ঢুকলো। অফিসের চারদিকেই দেয়াল দেয়া। অফিসের সামনে গাড়ি পার্ক করার জন্য কিছুটা খোলা জায়গা রাখা হয়েছে। খালি জায়গাটায় দেয়ালের পাশে অনেকগুলো বাইক। সেগুলোর আশেপাশেও উত্তেজিত অবস্থায় কয়েকজনকে দেখা গেল। শাহাদকে দেখে সবাই বাইক থেকে নেমে এলো। ভাই ডেকে কিছু বলতে চাইল। শাহাদ হাত উঠিয়ে চুপ করতে বলল সবাইকে। শাহাদের সাথে সাথে ছেলেগুলো পার্টি অফিসের ভিতরে ঢুকলো। অফিসের সামনের ঘরটায় অনেকগুলো প্লাস্টিকের চেয়ার দেয়ালের সাথে রাখা। সেগুলোতে অনেকেই বসে আছে। অনেকে ঘরের মাঝখানে ভিড় করে আছে। শাহাদকে দেখে তারাও আলোচনা থামিয়ে দিল। শাহাদ এই ঘর পেরিয়ে মিটিং ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখতে পেল তমালকে। সে কানে ফোন নিয়ে গালিগালাজ করছে। মিটিং রুমটা বেশ বড়, লম্বা একটা টেবিল, তার দুই পাশে নেতা কর্মীদের জন্য রাখা আরামদায়ক চেয়ার। টেবিলের একদিকে একটা বেশ দামি কাঠের চেয়ার, এটাতে দলের সভাপতি বসে। শাহাদ সব চেয়ার পেরিয়ে সভাপতির চেয়ারের কাছের চেয়ারটায় বসে পড়ল। লম্বা শ্বাস টেনে পায়ের ওপর পা তুলে আরাম করে বসলো। সবাই এসে টেবিলের আশেপাশে ভিড় জমালো। তমাল দ্রুত কল শেষ করে দৌড়ে শাহাদের এক পাশে দাঁড়ালো। শাহাদ প্রশ্ন করলো, ওরা কোথায়? এক্ষুনি নিয়ে আসছি ভাই। তমাল ভিড়ের মাঝের কয়েকজনকে ইশারা করে কিছু একটা বুঝালো। কিছুক্ষণ পর ধরাধরি করে কয়েকজন ছেলেকে নিয়ে আসা হলো। সবারই শরীরের এখানে ওখানে ব্যান্ডেজ। কারো হাত ভাঙা, কারো মাথা ফেটে গেছে, কারো আবার মুখের এখানে সেখানে ব্যান্ডেজ। একজনের পা ভেঙে যাওয়ায় তাকে দুজন দুদিক থেকে ধরে কোলে করে নিয়ে এসে টেবিলের অপর পাশে একটা চেয়ার টেনে বসিয়ে দিল। শাহাদ বাকিদেরকেও বসার জন্য ইশারা করলো। সবাই বসলে ভালো করে পর্যবেক্ষণ করলো।
মোট 6 জন আহত হয়েছে, খুব ভালোভাবেই আহত হয়েছে। শাহাদ প্রশ্ন করল, কিভাবে হয়েছে? তমাল শাহাদের দিকে ঝুঁকে বলল, ভাই বললাম না ওই মিজান আর তার দল। শাহাদ বাধা দিয়ে বলল, ওদের কাছ থেকে শুনবো, তোরা বল কিভাবে হয়েছে। 6 জনের একজন অসুস্থ কণ্ঠে বলল, ভাই আমরা 6 জন স্টেশনের রোড গিয়েছিলাম ক্যারাম খেলতে। স্টেশনে বৈশা ক্যারাম খেলতেছি, তখন বিকালে ট্রেন আসার সময় হয়েছে। এমন সময় দেখলাম একজন যাত্রীর টিকিট কাউন্টারে চিল্লাপাল্লা করছে। আমরা 2 জন গেলাম, গিয়ে দেখি ম্যানেজার গ্যাংয়ের এক ছেলের সাথে এক মধ্যবয়স্ক লোকের ঝামেলা হয়েছে। ঘটনা শুনে বুঝলাম কাউন্টারে টিকিট না থাকায় ওই লোক জরুরি প্রয়োজনে ব্যাকে টিকিট কাটতে চাইছে, কিন্তু টিকিটের দাম চাইতেছে 3 গুণ বেশি। এইটা নিয়ে তাদের ঝামেলার এক পর্যায়ে ব্ল্যাকে টিকিট বিক্রি করা ছেলেটা ওই ভদ্রলোককে ধাক্কা মারলো। তখন আমরা প্রতিবাদ করলাম, তখন ওই ছেলে আমাদেরকেও ধাক্কা মারলো। তমাল রাগী কণ্ঠে বলল, বাহ, ওদের বলতে দে। শাহাদের কথায় তমাল থেমে গেল। ছেলেটা আবার বলতে শুরু করলো, আমাদের ধাক্কা দেওয়ার পর আমরাও ধাক্কা দিই, এতে ওই ছেলেটা ইচ্ছা করে আমাদের ওপর এলোপাথারি ঘুষি মারতে থাকে। তারপর পাশে বসা আহত হওয়া বাকিদের দিকে দেখিয়ে বলল, গন্ডগোল বুঝতে পেরে ওরাও ছুটে আসে। ওরা এসে আমাদেরকে ছুটিয়ে নিয়ে যায়, কিন্তু ওই ছেলেটা সহ আরো কয়েকজন মিলিত হয়ে আমাদেরকে গালাগাল দেওয়া তেরে আসতে চায়। ওদের সাথের একজন ফোন করে আরো কয়েকটা ছেলে নিয়ে আসে। আমরা ওইখান থাইকা সইরা আসতে চাইলে 10 থেকে 12 জন এক হয়ে আমাদেরকে ঠেকাতে স্টেশনের বাইরে ফাঁকা জায়গাটায় নিয়ে যায়। তারপর লাঠি দিয়ে যেভাবে পারে আমাদেরকে মারতে থাকে। এক পর্যায়ে স্টেশনে থাকা পুলিশ আসলে ওরা পালিয়ে যায়। শাহাদ সবটা শুনল। এক হাত টেবিলে রেখে তর্জনী দিয়ে কয়েকটা টোকা দিল। তমালকে জিজ্ঞেস করলো, এই দলের সবাইকে একসাথে কোথায় পাওয়া যাবে? তমালের কথায় শাহাদ ঠোঁট ঘষল, প্রশ্ন করল, কবে থেকে? আগে যেই গ্রুপ ব্ল্যাকের টিকিট দিত তারা এখন কোথায়? এক কাজ করো, ওদেরকে ব্যবসায় ফিরতে বলো। ওদের যে লিডার ছিল তাকে লোকজন জোগাড় করে দল ভারী করে ব্যবসায় নামতে বলো। সাব্বির নামের একটা ছেলে বিস্মিত কণ্ঠে বলল, সব ব্যবসারই দরকার আছে। ওরা ট্রেন প্রতি 50টা টিকিট ব্ল্যাকে পাবে, প্রতি টিকিটে 50 টাকা লাভ। ব্ল্যাক টিকিট ছাড়বে ট্রেন ছাড়ার 10 মিনিট আগে, যাদের খুব প্রয়োজন তারা কিনবে। তমাল বলল, কিন্তু ভাই এটা তো বেআইনি, থানা পুলিশ জানলে। এই কাজ আমি বন্ধ রাখলেও বন্ধ থাকবে না, কেউ না কেউ চালু করবে, ঝামেলা করবে। এর থেকে ব্যবসাটা আমাদের আন্ডারে থাকবে, ঝামেলা কম হবে। সাধারণ জনগণ পর্যাপ্ত পরিমাণ টিকিট ব্ল্যাক ছাড়াই পাবে, বাকি যারা থাকবে তারা ব্ল্যাকে কাটবে। ঠিক আছে ভাই, আমি কথা বলে দেখছি। সাথে এটাও বলবি এই ব্যবসা চালু করে দেওয়ার বিনিময়ে ওরা আমার একটা কাজ করে দিবে। কি কাজ ভাই? এই মারামারির সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককেই একই রকমভাবে এই মারের উত্তর দিতে হবে, এবং এই ঘটনায় আমার দলের কেউ যাবে না। ওরা বস্তি থেকে ছেলে নিয়ে এই কাজ সারবে। ব্যাপারটা যেন এরকম হয় যে ব্ল্যাকে টিকিট ব্যবসা নিয়ে 2 দলের মারামারি, ঠিক আছে? সামনে বসে থাকা মার খাওয়া ছেলেগুলো খুশিতে টেবিলে দিল। শাহাদ সামনে দাঁড়ানো দলের বাকি ছেলেদের দিকে তাকিয়ে বলল, ইট মারলে পাটখেল খেতে হবে, ছাড় দিলে এর পরের বার লাশ ফেলবে, তাই ক্ষমা করার প্রশ্নই আসে না। আমি এখানে রাজনীতি করতে বসেছি, চ্যারিটি করতে নয়। রাত আনুমানিক 8টা বাজে। রাহাত বিরস মুখে খাটে হেলান দিয়ে বসে আছে। তার পরনে টাওয়াল আর স্যান্ডো গেঞ্জি। বাইরে থেকে এসে বাইরের জামা কাপড় পরে রাখার অভ্যাস নেই তার। হাত মুখ ধুয়ে নর্মাল জামা কাপড় পরলে তবেই তার শান্তি। কিন্তু আনিশা তার সকল জামা কাপড় এমনভাবে কেটেছে যে গায়ে দেওয়ার উপায় নেই। একটা পুরাতন লুঙ্গি পর্যন্ত ছাড় দেয়নি। রাহাত খুলে রাখা শার্ট আর প্যান্টটা
আনিশার ভয়ে নিজের কাছে রেখেছে। বলা তো যায় না কখন এই দুটোকেও কেটে ফেলে। ঘাড় ঘুরিয়ে ডিভানে বসে থাকা আনিশার দিকে একবার তাকালো। আনিশা কোলের উপর বালিশ নিয়ে আয়েশ করে বসে রসমালাই খাচ্ছে। সামনের টেবিলে রাখা ল্যাপটপটাই বোধহয় খুব ইন্টারেস্টিং কিছু চলছে, কারণ আনিশা সেদিকে তাকিয়ে হেসে গড়িয়ে পড়ছে। রাহাত চাইলেই জামা কাপড় অর্ডার দিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু এতে আনিশার রাগ দ্বিগুণ বেড়ে যাওয়ার আশঙ্কায় তা করলো না। বরং সিদ্ধান্ত নিল আনিশাকে মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে যদি এবারের মতো মাফ পাওয়া যায়। রাহাত একটু ভেবে আনিশাকে ডাক দিল। অনি অনি। আনিশা তাকালো না, তার মনোযোগ ল্যাপটপের দিকে। রাহাত গলাটা পরিষ্কার করে মধুর কণ্ঠে ডাক দিল, বউ, ও বউ, সোনা বউ। এই ডাকে কাজ হলো। আনিশা কঠিন চোখে তাকালো। আনিশার দৃষ্টি দেখে রাহাত খুব কষ্ট পেল। স্ত্রীদের কোমল চোখে তাকানো উচিত স্বামীর দিকে, অথচ তার বউ এমন দৃষ্টি দিয়েছে যে দৃষ্টিতে একজনকে ভস্ম করে দেওয়া সম্ভব। আনিশা কোনো সাধু সন্ন্যাসী হলে রাহাত নিশ্চিত ভস্ম হয়ে যেত। আনিশা খেকিয়ে উঠল। ডাকছো কেন? রাহাত হেসে বলল, তুমি তো আমার লক্ষ্মী বউ। স্বামীর কষ্ট কঠিনকালেও তোমার সহ্য হবার কথা নয়। নিশ্চয়ই তুমি কোথাও আমার টি শার্ট ট্রাউজার লুকিয়ে রেখেছ, তাই না? দাও না বের করে, টাওয়াল পরে কতক্ষণ থাকবো? আনিশা ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, তাহলে টাওয়াল খুলে ফেলো, অসুবিধা কি? রাহাত অবিশ্বাসী দৃষ্টিতে তাকালো। নিজের স্বামীকে ন্যাংটো করে রাখতে চাই, জামা কাপড় পরতে দিতে চাই না। এটা কোন প্রজাতির বউ? রাহাতের ভিতরে তার বিপ্লবী সত্তা জেগে উঠল। তাড়া করে দাঁড়িয়ে গিয়ে রাগী স্বরে আনিশাকে শাসিয়ে বলল, এখনই আমাকে জামা কাপড় বের করে দাও, এখনই, না হলে কি? আনিশার কঠিন স্বরে করা প্রশ্নে রাহাতের ভেতরের বিপ্লবের প্রদীপ নিভু নিভু হয়ে গেল। সে তাড়াতাড়ি মনে মনে অঙ্ক কষল। রাহাতের নিজের বাপ এমপি, প্রেম করে বিয়ে করেছে আরেক এমপির মেয়েকে। এখন যা পরিস্থিতি, তাতে কিছু বললে এই মেয়ে রাগ করে ব্যাগপত্র নিয়ে বাপের বাড়ি রওনা দিবে। একমাত্র মেয়ের চোখে পানি দেখে তার এমপি বাপ রাগে গর্জে উঠবে। সাথে তার জল্লাদ ভাই সাহাত বোনের চোখে পানি দেখে সৈন্য সামন্ত নিয়ে রওনা দিবে রাহাতকে শিক্ষা দিতে। এদিকে রাহাতের এমপি বাবা ছেলেকে রক্ষা করতে নিজের সৈন্য নিয়ে রওনা দিবে আক্রমণ প্রতিহত করতে। খোলা প্রান্তরে দুই পক্ষে রক্তক্ষয়ী যুদ্ধ হবে। প্রান্তরের দুই পাশে দাঁড়িয়ে রাহাত আর আনিশা তখন একজন আরেকজনের প্রতি সকল অভিমান ভুলে কাছে আসতে চাইবে, কিন্তু যুদ্ধ পেরিয়ে আসা সম্ভব হবে না। ফলাফল স্বরূপ তারা দুজনেই কপাল চাপড়ে কান্না করবে। কি হলো, কথা বলছো না কেন? আনিশার চিৎকারে রাহাত চমকে গিয়ে বাস্তবে ফিরে এলো। চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো তার বউ তার কাছেই আছে, আর কোনো যুদ্ধও বাঁধেনি। আনিশা প্রকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? রাহাত আমতা আমতা করে বলল, কই না তো, কি হবে? জামা কাপড়গুলো বের করে দাও, কাল বাপের বাড়ি নিয়ে যাব, কসম। আনিশা খেপে গিয়ে বলল, এই একদম কসম কাটবে না, মিথ্যাবাদী কোথাকার। দরজায় টোকা পড়ল। সাহারা বেগমের কণ্ঠ শোনা গেল। রাতে খেতে যাওয়ার জন্য ডাকছে। আনিশা রসমালাইয়ের বাটিটা কোল থেকে নামিয়ে বলল, খেতে চলো। এইভাবে টাওয়াল পরে? নিচে এতগুলো বোয়া। এটা তোমার শাস্তি। অগত্যা রাহাতকে টাওয়াল পরেই নিচে নামতে হলো। তবে আসার সময় সে আরেকটা টাওয়াল কোমরে পেঁচিয়ে এসেছে, সাথে শার্টটাও গায়ে দিয়েছে। শুধু সারাদিন ময়লা হওয়া প্যান্টটা পরতে পারল না। হাত মুখ ধোয়ার পর ঘামে ভিজা প্যান্ট পরলে তার আবার গোসল করতে হবে। রাহাতকে এইভাবে দেখে সাহারা বেগম চোখ কপালে তুলে বললেন, এ কি, তুই এইভাবে নেমেছিস কেন? রাহাত একবার সামনের চেয়ারে বসে রুটি ছিঁড়তে থাকা আনিশাকে দেখল। বউয়ের দোষ ঢাকতে মিথ্যা করে বলল, এটা নতুন স্টাইল বের হয়েছে মা, বাসায় সবাই এইসব পড়েছে এখন। তুই নাকি পাগল, নাকি আমাকে পাগল পেয়েছিস? ঘর ভর্তি বুয়াগুলোকে তোর চোখে পড়ে না? এইভাবে এসেছিস নির্লজ্জ, একদম বাপের মতন হয়েছিস। রাহাত ট্রু শব্দ না করে খাবার গিলতে লাগলো। চাবানোরও চেষ্টা করলো না। যত তাড়াতাড়ি সম্ভব উপরে চলে গেলেই মঙ্গল। কুহু বিছানায় বসে একটা একটা করে কাপড় ভাঁজ করছে। বিকেলে বের হওয়ার সময় যেগুলো আলমারি থেকে নামিয়েছিল তাই এখন ভাঁজ করে রাখছে। শিরিনা বেগম জোর গলায় ঘোষণা দিয়েছেন এখন থেকে কুহুকে সংসারের সব কাজকর্ম শিখতে হবে। ওড়না দুলিয়ে ঘুরে বেড়ানো আর চলবে না। কুহু ভীষণ অসহায় অনুভব করলো। এই কদিনে এত কাজ কিভাবে শিখবে? বিয়ে যদি দেয়ারই ছিল তাহলে আরও আগে থেকে এসব শিখানোতে জোর দিলে কি এমন হতো? কুহুর মোবাইলটা বেজে উঠল। বালিশের কাছ থেকে
মোবাইলটা নিয়ে সামনে ধরল। স্ক্রিনে ভাসলো শাহাদের নাম্বার। কুহু গলাটা একটু পরিষ্কার করে কলটা রিসিভ করলো। হ্যালো। ও পাশ থেকে ভেসে এলো শাহাদের ভারী কণ্ঠ। আপনি আপনার একটা জিনিস ফেলে গেছেন আমার গাড়িতে। কুহু সোজা হয়ে বসলো। শাহাদের গাড়িতে আবার কি ফেলে আসবে সে? কি ফেলে এসেছি? আই ডোন্ট নো। এটা মেটালের, দেখতে কাঁচির মতো। এখানে আপনার নাম লেখা। কুহু মনে করার চেষ্টা করলো কিন্তু তেমন কিছু পেল না। সে প্রশ্ন করলো। কুহু জিভে কামড় দিল। এটা তো তার আইল্যাশ কার্লার, সাজগোজের কয়েকটা জিনিস ব্যাগে রাখা তার অভ্যাস। তার মধ্যে এটা একটা। তনয়ার সাথে এটা নিয়ে ঝগড়া লেগে সে তারটাই নীল পালিশ দিয়ে নাম লিখে রেখেছিল। শাহাদ প্রশ্ন করলো, এটা দিয়ে কি করবেন? কাঁচির মতো দেখতে হলেও কোনো ব্লেড তো নেই। কুহু তড়িঘড়ি করে বলল, লেবু চিপি। শাহাদের হৃদয় কুচকে গেল। হাতে থাকা জিনিসটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখল। এটা দিয়ে লেবু চিপে, ভালো কথা, লেবু চিপে, কিন্তু কুহু এটা নিয়ে ঘুরছে কেন? সে কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলো, লেবু চিপার জিনিস আপনি নিয়ে ঘুরছেন কেন? এই প্রশ্নের জবাবে কুহু কি বলবে ভেবে পেল না। আসলেই তো লেবু চিপার জিনিস তো তার নিয়ে ঘোরার কথা না। কেন যে মিথ্যা বলতে গেল? এই যে সত্যি বলে দিলেই হতো যে এটা সাজগোজের জিনিস। কোনো এক ফাঁকে ব্যাগ থেকে ফোন বের করতে গিয়ে হয়তো গাড়িতে পড়ে গেছে। কুহু আমতামতা করে বলল, ব্যাগে ছিল আর কি, মায়ের জন্য কিনেছিলাম, পরে বের করতে মনে নেই। কুহু মনে মনে নিজেকে গালি দিল। একটা মিথ্যা বললে তা যে অনেকগুলো মিথ্যা নিয়ে আসে, হাতে নাতে তার প্রমাণ পেল। অনন্ত জলিলের মতো বলতে ইচ্ছে করলো, একটা মিথ্যে বললে সেটা অনেকগুলো আরো মিথ্যে বলে ঢাকার চেষ্টা করলে সেটা মিথ্যাই থেকে যাবে। শাহাদ এই জিনিসটা গাড়িতে পেয়ে যতটা না অবাক হয়েছে তার চেয়েও বেশি অবাক হলো কুহুর কথা শুনে। প্রথম দিন দেখেছে আত খাওয়া রুটি নিয়ে ঘুরতে, আর আজ জানলো লেবু চিপার জিনিস নিয়েও ঘুরে। আর কি নিয়ে ঘুরেই মেয়ে। সে জিনিসটা গাড়ির সিটে রেখে দিল। বলল, আপাতত আমার কাছেই রাখলাম, কাল কাউকে দিয়ে পাঠিয়ে দিব, কেমন? কুহু ব্যস্ত হয়ে বলল, না না, পাঠাতে হবে না, আপনার কাছে রেখে দিন। আমি লেবু চিপার জিনিস দিয়ে কি করব? খুবই যুক্তিপূর্ণ প্রশ্ন। আসলেই তো, লেবু চিপার জিনিস হোক আর সাজগোজের জিনিস হোক, তা রেখে শাহাদ কি করবে? ওর তো কোনো কাজে আসবে না। কুহু নিজের মাথায় একটা চড় দিল। সব ভুলভাল কথা বলছে। শাহাদকে এটা কোন দুঃখে রাখতে বলল সে? কুহু মিনমিন করে বলল, তাহলে পাঠিয়ে দিন। ঠিক আছে। আপনি ক্ষতটা ক্লিন করেছেন? কুহু পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকালো। সেখানে একটা ব্যান্ডেজ লাগানো। বলল, হ্যাঁ করেছি। গুড, এখন তাহলে রাখছি। খট করে কলটা কেটে গেল। কুহু মাত্র গুড নাইট বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু তার বলতে পারল না। ফোনটা কান থেকে নামিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, কি ভেবে রসগোল্লা নাম দিলাম? এর তো রসকস কোনোটাই নেই। শাহাদ বাড়ি ফিরল সন্ধ্যা 7টার পরে। বাড়ি ঢুকলো কুহুর আইল্যাশ কার্লার হাতে নিয়ে। বাড়িতে ঢুকে কুলসুম বেগমের গলা শুনতে পেল। তিনি সোফায় বসে পান চাবাচ্ছেন আর সামনে ফ্লোরে বসে থাকা মালাকে ধমকাচ্ছেন। শাহাদ হাতের জিনিসটা সোফায় রেখে কুলসুমা বেগমের পাশে বসে পড়ল। জিজ্ঞেস করলো, মেজাজ খারাপ নাকি আমার দাদি জানের? কুলসুমা বেগম সামনে মালাকে দেখিয়ে বললেন, দেখিস না, একটা কাজও করতে পারে না, এতদিন আমার কাছ থেকে কিচ্ছু শিখলো না। শাহাদ মালার দিকে তাকিয়ে দেখলো মালা ফ্লোরে বসে টি টেবিলের উপরে একটা ডালাই চাল নাড়াচাড়া করছে। কুলসুমা বেগম রাগী স্বরে বললেন, আর কয়দিন পর বাড়িতে বিয়ে, এখনো চালগুলো বেঁচে রাখা হলো না। তোর মা চাচিদের কি কোনো হুঁশ আছে এই বিষয়ে? তারা শাড়ির আঁচল দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। চাল তো কিনেই আনা যাবে, ওইসব চাল বাঁচতে হয় না। কুলসুমা বেগম নাতির দিকে তাকিয়ে খ্যাক করে উঠলেন, তুইও তো তোর মা চাচির মতো হয়েছিস। নতুন বয়সে বাজারের চাল খাবে? এগুলো আমাদের জমির ধান থেকে করা চাল, এরকম চাল বাজারে পাবি? শাহাদ মুচকি হেসে মাথা নেড়ে জানালো সে পাবে না। কুলসুমা বেগম আরও একবার সামনে বসে চাল খুঁড়তে থাকা মালাকে তাড়া দিলেন। মালা বেজার মুখে বাঁচতে লাগলো। জয়া বেগম শাশুড়ির জন্য চা নিয়ে এলেন। শব্দ যেন না হয় এমনভাবে টেবিলের উপর রাখলেন চায়ের কাপ। মুখে বললেন, মা চা। কুলসুমা বেগম ছোট পুত্র বধূর দিকে একবার নজর দিলেন। গোলগাল সুশ্রী মুখশ্রীতে ঘাম দেখে তার হৃদয় ভরে গেল। বাড়ির বউ রান্নাঘরে থেকে নিজের হাতে সবার জন্য রান্না করছে, সবাইকে আদর করে খাওয়াচ্ছে। এটা আল্লাহর রহমত নিয়ে আসে।
তার 2 পুত্রবধূরই এই গুণ আছে। বাড়িতে এত কাজের লোক থাকার পরও তারা নিজের হাতে সবকিছু সামলায়। পুত্রবধূর থেকে চোখ সরিয়ে বললেন, এতক্ষণে চা দেবার সময় হলো তোমাদের? দাও, হাতে তুলে দাও। টেবিলে রেখেছো কোন বুদ্ধিতে? জয়া বেগম জলদি হাতে চা নিয়ে বিনয়ের সাথে শাশুড়ির হাতে চায়ের কাপটা প্লেট সহ দিলেন। কুলসুমা বেগম চা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা দুজন চা আর নাস্তা নিয়ে এখানে এসে বসো। হালকা নাস্তা করে তারপর রাতের রান্না করো। আপা আর আমি ডাইনিংয়ে নাস্তা করছি মা, আপনি খান। জয়া বেগম এক প্রকার পালিয়ে গেল শাশুড়ির সামনে থেকে। তার শাশুড়ি অনেক ভালো মানুষ। বাড়ির বউদের তিনি আদরে রাখেন, কিন্তু বউদের দায়িত্ব কর্তব্য পালনে ব্যাঘাত ঘটলে তিনি এক চুলও ছাড় দেন না। কুলসুমা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। বেশ ভালো চা বানায় তার ছোট পুত্রবধূ। তাকে চা খাওয়ার সময় দিয়ে সাহাদ জিজ্ঞেস করলো, দাদাজান কোথায়? ঘরের ভিতর বই পড়ছে। দাদাজানকে চা দাওনি? দিয়েছি, খাবে বলে মনে হয় না। আজ চায়ে চিনি পড়েনি কি না? শেষের কথাটা বলার সময় মালার দিকে একবার তাকালো কুলসুমা বেগম। মালা চোরের মতো কাচুমাচু মুখে এদিক ওদিক তাকালো। সাহাদ বুঝতে পারল তার মিষ্টি প্রিয় দাদা ধরা পড়ে গেছে দাদির হাতে। কুলসুমা বেগম মালার দিকে ইশারা করে বললেন, এই হচ্ছে তোর দাদাজানকে চিনি দেওয়ার মূল কারিগর। প্রতিবার চিনি দেওয়ার বিনিময়ে 500 টাকা করে নেই। এই জন্য আজ শাস্তি হিসাবে চাল বাছার কাজ দিয়েছি। মালা নড়ে চড়ে বসল। আজ দাদা জানের চায়ে চিনি দিতে গিয়ে যে ধরা পড়ে যাবে তা ভাবিনি। এখন দাদির রোশানলে পড়েছে সে। সাহাদ হেসে জিজ্ঞেস করল, আর দাদাজানকে কি শাস্তি দিলে? তার ভাত খাওয়া বন্ধ, শুধু রুটি খাবে, আর সকালে 1 ঘন্টা পার্কে হেঁটে আসবে। সাহাদ হেসে দুপাশে মাথা নাড়ল। আব্দুল গাফফার খান যা একবেলা অল্প ভাত খেত, এখন সেটাও বন্ধ করে দিল কুলসুমা বেগম। এবার আব্দুল গাফফার খানকে 3 বেলাই রুটি খেতে হবে। সাহাদ পাশ থেকে আইলেশ কার্লারটা নিয়ে উঠে নিজের ঘর থেকে হাঁটা দিল। সিদ্ধান্ত নিল ফ্রেশ হয়ে তার দাদাজানের ঘরে যাবে। নিশ্চয়ই বেচারা বউয়ের চাপে কোণঠাসা হয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এসে রাফার সাথে দেখা। সে নিচে যাচ্ছিল। সাহাদকে দেখে ডেকে বলল, ভাইয়া, তোমাকে চাচা যান বুঝছিল। বাবা এখন কোথায়? স্টাডি রুমে। আচ্ছা। সাহাদ যেতে নিলে রাফার নজর পড়ল সাহাদের হাতের দিকে। জিজ্ঞেস করল, তোমার হাতে এটা কি? সাহাদ হাতে থাকা জিনিসটার দিকে তাকিয়ে বলল, এটা কুহুর গাড়িতে ফেলে গেছে লেবু চিপে, এটা দিয়ে। লেবু চিপে? সাহাদ কুহুর কথিত লেবু চিপার জিনিস নিয়ে ঘরে ঢুকে গেল। রাফা বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে থাকলো সাহাদের যাওয়ার দিকে। সাহাদ ফ্রেশ হয়ে আশফাক খানের স্টাডি রুমের সামনে এলো। দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করলো, বাবা আসবো? ভিতর থেকে ভেসে এলো গুরুগম্ভীর স্বর, এসো। সাহাদ দরজা ঠেলে ভিতরে ঢুকলো। আশফাক খান সিঙ্গেল সোফায় বসে পেপার পড়ছেন। সামনে টেবিলে চায়ের কাপ রাখা। সোফার অপর পাশে একটা বড় টেবিল আর আরামদায়ক চেয়ার রাখা। টেবিলের উপর ফাইল আর বইয়ের স্তূপ। ঘরে কয়েকটা আলমারি আছে, কয়েকটাই বই রাখা, আর বাকিগুলাই সব ফাইল। রুমটাকে স্টাডি রুম না বলে বরং আশফাক খানের অফিসই বলা যায়। এখানে বসেই উনি সব কাজ সারেন। কাজের প্রয়োজনে বাইরের লোকের সমাগম আছে বলে এই রুমটা বাড়ির এক পাশে রেখেছেন যেন বাড়ির প্রাইভেসি নষ্ট না হয়। সাহাদ পাশের সোফাটায় বসে পড়ল। আশফাক খান পেপার পড়ছে। সাহাদ তাকে পেপার পড়ার সময় দিল। সে শান্তভাবে বসে রইল। আশফাক খান পেপার পড়া শেষ করে পেপারটা ভাঁজ করে এক পাশে রাখলেন। তারপর সাহাদকে জিজ্ঞেস করলেন, শুনলাম ছেলেদের উপর হামলা হয়েছে? জি বাবা, তবে এতটা চিন্তিত হওয়ার মতো কিছু হয়নি, আমি সামলে নেব। কিভাবে সামলাবে শুনি? সাহাদ একটু চুপ করে থেকে বলল, মায়ের বদলে মায়ের দেব। এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে না? এমপির লোকজন সাধারণ মানুষের উপর হামলা করছে, সাথে এমপির ছেলেও আছে। এই ব্যাপারটা খুব চটকদার নিউজ হয়ে যাবে। দলের কারো কোনো সংযোগ থাকবে না এই ঘটনায়। ইভেন মারামারির কারণটাও এমনভাবে সাজানো হয়েছে যে দলের উপর কেউ আঙুল তুলবে না। আশফাক খান নিজের ছেলের দিকে তাকিয়ে সোফায় হেলান দিলেন। ছেলে রাজনীতি শিখছে, প্রয়োজনে যে হাত নোংরা করতে হয় তা বুঝতে পারছে।
পারিবারিক এই প্রথা আরেক পুরুষ টিকিয়ে রাখতে পারবে এই ছেলে। শাহাদ নির্বিকারভাবে বসে রইল, কিন্তু মনে মনে কিছুটা নার্ভাস ফিল করছে সে। তার এই কাজ আশফাক খানের মনোপুত হলো কিনা তা নিয়ে সামান্য চিন্তিত হলো। আশফাক খান চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, ঠিক আছে, তাহলে শুধু খেয়াল রেখো বাড়াবাড়ি যেন না হয়। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সীমাবদ্ধ রাখবে। বাবার অনুমোদন পেয়ে শাহাদ ভিতরে ভিতরে চিন্তামুক্ত হলো। সম্মতি জানিয়ে মাথা নাড়ল। এই পুরো ঘটনায় সবকিছু সীমার মাঝেই রাখবে সে। সকাল সকাল খটখট শব্দে ঘুম ভাঙল আনিশার। বিছানায় উঠে বসে শব্দের উৎস খুঁজতে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। দেখতে পেল টাওয়াল পরা রাহাতকে। সে লাগেজের চেন ধরে টানাটানি করছে। আনিশা প্রশ্ন করল, কি করছো তুমি? রাহাত আনিশার দিকে তাকিয়ে হেসে বলল, আমি তোমার জামা কাপড় গুছিয়ে দিয়েছি লাগেজে, ওটা ফ্রেশ হতো, ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব। কোথায় রওনা দিব? আনিশার প্রশ্নে রাহাত মুখ তুলে অবাক হওয়ার ভান করে বলল, কোথায় আবার? আমার শ্বশুর বাড়ি, আমার একমাত্র শালার বিয়ে না। আনিশার মন চাইল দৈত্যের মতো করে একটা হাসি দিতে। পুরুষ মানুষ আয়ত্তে আনা তেমন কঠিন কিছু না, শুধু জায়গা মতো টাইট দিতে হয়। আনিশা জিজ্ঞেস করলো, চেন টানাটানি করছো কেন? চেনটা লাগছে না, তোমার অনেক জামা কাপড় নিয়েছি তো তাই। আনিশা উঠে গিয়ে লাগেজের চেনটা টেনে খুলল। লাগেজ খুলে ভেতরের অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে গেল। তার ইস্ত্রি করা সব জামা কাপড় এক প্রকার দলা পাকিয়ে রাখা হয়েছে। সব কটার ইস্ত্রি নষ্ট হয়ে গেছে। রাহাত গর্বে বুক ফুলিয়ে বলল, দেখেছ কি সুন্দর করে তোমার লাগেজ গুছিয়ে দিলাম, তোমার কাজ কমিয়ে দিয়েছি। আনিশার মুখ থেকে কোনো কথা বের হলো না। কাজ কমিয়ে দিতে গিয়ে আরো বাড়িয়ে ফেলেছে এই লোক, আবার গর্ব করে বলছে। সে অবিশ্বাসী চোখে জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে রইল। রাহাত গাইগুই করে বলল, এখন তাহলে আমার জামা কাপড় বের করে দাও, এসব পরে কি শালার বিয়েতে যাওয়া যাবে? আনিশা উঠে রাহাত যে পাশে বিছানায় শুই সে পাশের তোষক তুলে কয়েকটা শার্ট প্যান্ট বের করে বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। রাহাত বিস্ময়ে হতবাক হয়ে গেল। নিজের জামা কাপড়ের উপরেই সে টাওয়াল পরে ঘুমিয়েছে। এজন্যই সকালে সারা ঘর খুঁজেও সে জামা কাপড় পায়নি, কারণ আনিশা রেখেছে তোষকের নিচে। নিজের চেয়ে বুদ্ধিমতী স্ত্রী পেলে পুরুষ মানুষের পদে পদে বিপদ। কুহু বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তার চোখের দৃষ্টি উদাস, যেন দুনিয়ার কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। যে জিনিসকে সে লেবু চিপার জিনিস নাম দিয়েছে সেই জিনিস শাহাদ নাকি আবার তাকে ফেরত পাঠাবে। কি কাণ্ড! হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আর সেও বা কেমন? এই জিনিস শাহাদের গাড়িতেই ফেলতে হলো কেন? কুহুর ঘরের দরজা খোলাই ছিল। জিয়াদ মাথা ঠুকিয়ে উকি দিল। কুহুকে এভাবে মরা মানুষের মতো শুয়ে থাকতে দেখে গলা উঁচিয়ে বলল। কুহু তড়াক করে বিছানায় উঠে বসল। বিছানায় থাকা একটা কুশন নিয়ে রাগের চোটে ঢিল দিল জিয়াদকে লক্ষ্য করে। জিয়াদ সাথে সাথে দরজা থেকে সরে গেল। ফলাফল স্বরূপ কুশনটা পড়ল ফ্লোরে। জিয়াদ পুনরায় দরজায় উকি দিয়ে বলল। বলেই একটা শয়তানি হাসি দিয়ে দরজা থেকে সরে গেল জিয়াদ। কুহু কিছুক্ষণ বিরক্ত চোখে দরজার দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, তোর বলতে হবে না, এই কাজ আমি অনেক আগে সেরে ফেলেছি। টানা 3.5 ঘন্টা জার্নি করে খানবাড়ির গ্যারেজে রাহাতের গাড়ি এসে থামল। এতদিন পর বাপের বাড়ি আসায় গাড়ি থামতেই দরজা খুলে লাফিয়ে নেমে পড়ল আনিশা। রাহাতও নামলো পাশ থেকে। সামনে দাঁড়ানো বাড়িটার দিকে তাকিয়ে আনিশার চোখ ছলছল করে উঠল। সে রাহাতকে ফেলেই ছুটে গেল সদর দরজার দিকে। পেছন থেকে রাহাত আসতে যেতে বললেও শুনল না। রাহাত ড্রাইভারকে ব্যাগগুলো নিয়ে আসতে বলে সেও বড় বড় পা ফেলে আনিশার পিছু নিল। আনিশাকে প্রথমে দেখতে পেল মালা। সে বাড়ির সদর দরজার সামনের গাছের টবে পানি দিচ্ছিল। আনিশাকে ছুটে আসতে দেখে হাতে থাকা পানি দেওয়ার ঝাঁঝরি ফেলে দিয়ে বাড়ির ভেতর দৌড় দিল। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ও চাচি আম্মা, ও দাদিজান, বড় আপা আইছে, সাথে দুলা ভাইও আছে। এই কথা বলে পিছন ফিরে দৌড় দিল সদর দরজার দিকে। আনিশা ততক্ষণে সদর দরজার দিকে ঢুকে পড়েছে। মালা আনিশার দিকে ছুটে গেল। ও বড় আপা গো বলে গিয়ে জড়িয়ে ধরল। আনিশাও জড়িয়ে ধরল মালাকে। তারপর মালাকে ছাড়িয়ে জিজ্ঞেস করল, কেন আসছি?
বাকিরা সব কথায়। মালা গাল বেয়ে নেমে আসা চোখের পানি মুছে বলল, তুমি এতদিন পর আইসো আপা, এইবার আমি তোমারে যাইতে দিতাম না। ভর দুপুরে মালার চিৎকার চেঁচামেচিতে রেজিয়া সুলতানা নেমে এলেন। আনিশাকে দেখে বিস্ময়ে থ হয়ে গেলেন। আনিশা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে। এতদিন পর মেয়েকে দেখে রেজিয়া সুলতানা বিশ্বাস করতে পারলেন না নিজের চোখকে। আনিশা কেঁদে দিল মাকে জড়িয়ে ধরে। ততক্ষণে রাহাতও চলে এসেছে। আনিশাকে বাপের বাড়ি এসে এত আবেগপ্রবণ হতে দেখে তার নিজেকে বড্ড অপরাধী মনে হলো। এতদিন মেয়েটা কত বায়না করেছে, রাগ করেছে, অভিমান করেছে, কিন্তু তাও সে বাপের বাড়ি নিয়ে আসতে পারেনি। সে চেষ্টা করেছে কিন্তু সময় সুযোগ হয়নি। নিজের উপর বেশ রাগ হলো রাহাতের। আনিশার কান্না দেখে সে সিদ্ধান্ত নিল, এরপর যখনই আনিশা আসতে চাইবে তখনই নিয়ে আসবে, বাকি সব গোল্লাই যাক। তার বউয়ের ইচ্ছা সব কিছুর ঊর্ধ্বে তার কাছে। শুধু সিদ্ধান্তই নিল না, মনে মনে কঠিন প্রতিজ্ঞাও করলো। কিন্তু তখন তার মনে হলো কে জানি মাথায় একটা বাড়ি দিয়েছে। সাথে মাথার ভিতর কে একটা বলল, এই প্রতিজ্ঞা কোশমিন কালেও রাখতে পারবি না, তা করছিস কেন? বাটপার কথাকার। রাহাত মিয়ে গেল, বুঝতে পারলো ভুলভাল প্রতিজ্ঞা করে ফেলেছে সে। ক্রন্দনরত আনিশার দিকে তাকিয়ে মিনমিনি করে বলল, মাফ করে দাও বউ, তোমার স্বামী একটা বাটপার। বাটপার স্বামীর প্রতিজ্ঞা ধরে বসে থাকতে নেই। পাশ থেকে মালা ভ্রুকুচকে প্রশ্ন করল, দুলা ভাই বীরবরিয়া কি কন? আনিশার কান্না শুনে কুলসুমা বেগম আর জয়াও বের হয়ে আসলো। জয়া বেগম শাশুড়ির পায়ে তেল মালিশ করছিল। মালার চিৎকার শুনে তৎক্ষণাৎ শাশুড়ির পায়ের তেল মুছে তাকে নিয়ে বেরিয়ে এলেন। ড্রয়িং রুমে পা দিয়ে আনিশা আর রেজিয়া সুলতানাকে জড়াজড়ি করে দাঁড়িয়ে থেকে কাঁদতে দেখলেন। আদরের নাতনিকে এতদিন পর দেখে কুলসুমা বেগমা আবেগী হয়ে গেলেন। জয়ার হাত ধরে আনিশার কাছে এলেন। আনিশা তার দাদিকে দেখে তাকেও জড়িয়ে ধরল। দূরে দাঁড়িয়ে থাকা রাহাত এতক্ষণে সুযোগ পেল শাশুড়ির সাথে কথা বলার। সে শাশুড়ির কাছে এসে সালাম দিল। রেজিয়া সুলতানা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে রাহাতের সালামের জবাব দিল। জিজ্ঞেস করল, তোমার বাবা মা ভালো আছে তো বাবা? জি মা, আলহামদুলিল্লাহ সবাই ভালো। বাবা কোথায়? শাহাদাত, দাদাজান সবাই কোথায়? ওরা তিনজনেই অফিসে গেছেন, আর তোমার চাচু ব্যবসার কাজে দেশের বাইরে কাজে কাল পরশু চলে আসবে। রাহাত একে একে বাকি সবার সাথেই কুশল বিনিময় করল। রেজিয়া সুলতানা দুজনকেই ঘরে পাঠালেন রেস্ট নেওয়ার জন্য। তারপর জয়াকে সাথে করে নিজে গেলেন রান্নাঘরে। কাজের লোকদের সবাইকে কাজ বুঝিয়ে দিলেন। এতদিন পর মেয়ে আর মেয়ে জামাই এসেছে, তাদের জন্য দুপুরে ভালো মন্দ রান্না করতে হবে। কুলসুমা বেগম রান্নাঘরে একটা চেয়ার নিয়ে আরাম করে বসলেন। মালা পাশে বসে তাকে পান বানিয়ে দিল। পান মুখে দিয়ে তিনি রান্নার তদারকি করতে লাগলেন। দুই পুত্রবধূকে বিভিন্ন উপদেশ দিলেন। নাতনি আর নাত জামাইয়ের যত্নের কোনো কমতি রাখবেন না তিনি। রাহাত ঘরে এসেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আনিশা ব্যাগ থেকে রাহাতের টি শার্ট ট্রাউজার বের করে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এগুলো পরো। রাহাত বিস্ময়ে প্রশ্ন করল, এগুলো কই থেকে বের করলে? নতুন কিনে এনেছ? না, এসব আগেই ছিল, আলমারিতে ছিল এতদিন। গতকাল লুকিয়ে রেখেছিলাম বলে দেখতে পাওনি। রাহাতের বিস্ময়ের পরিমাণ বেড়ে গেল। এইগুলো কবে কিনেছে তা মনে করতে পারল না। আনিশা নিজের জন্য জামা কাপড় বের করতে করতে বলল, বাবা আসলে ভদ্র ছেলের মতো গিয়ে দেখা করবে, কোনো ধানাই পানাই করবে না, বুঝেছ? আনিশা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রাহাত ফ্যাকাশে মুখ করে শুয়ে রইল। আনিশার বাবার জন্য এসে এই বাড়ি আসতে ভয় পায়। ভদ্রলোক তার সাথে আনিশার বিয়ে দিতে চাননি। একবার তো দেখা করতে এসে ওনার বন্দুকের নলের সামনে পড়েছিল। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আনিশার বাবার সাথে সহজ আর হতে পারেনি। সামনে গেলেই একটা ভয় ভয় ব্যাপার কাজ করে। কুহু রান্নাঘরে দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে শিরিনা বেগম। তিনি গরম চোখে তাকিয়ে আছেন। কুহু অপরাধী কণ্ঠে বলল, আর একবার ট্রাই করে দেখি তাহলে মা। আমি তোকে 3 জাতের মশলা, প্রতিটা থেকে 1 চামচ করে মোট 3 চামচ মশলা তরকারিতে দিতে বলেছি, আর তুই বাকি মশলা বাদ দিয়ে 3 চামচ হলুদ দিয়ে বসে আছিস। মনে ছিল না মা। মন কই থাকে তোর? হ্যাঁ, আবার কর। এরপর কিচেন আর ঠিক রাখবি। শিরিনা বেগম সরে গিয়ে ডাইনিংয়ে বসে তরকারি করতে লাগলেন। কুহু চুলা বন্ধ করে পাতিলটা নামালো।
পাতিলের ঝোলে কিছু সবজি ভাসছে, ঝোলের রং হলুদ। কুহু পাতিল নামিয়ে আরেকটা পাতিল বসালো, তারপর চুলা অন করে দিল। শিরিনা বেগম তাকে রান্না শেখানোর ব্রত নিয়েছেন। কুহু যে একেবারে রান্না পারে না তা না, টুকটাক নুডলস রান্না, চা কফি করা সে পারে, কিন্তু তরকারি সে এর আগে রাঁধেনি। তাই শিরিনা বেগম অল্প কিছু সবজি দিয়ে তাকে রান্না শেখার ব্যবস্থা করে দিয়েছেন। কুহুকে নিজ হাতে সব সবজি সহ পেঁয়াজ মরিচ কাটতে হয়েছে। সে পাতিলে তেল ঢালল, তেল গরম হতেই পেঁয়াজ মরিচ ছেড়ে দিল। মনে মনে রেসিপিটা আরেকটু সাজিয়ে নিল। অন্য মনস্ক হলে চলবে না, এবার সে আর কোনো ভুল করবে না। শিরিনা বেগম তরকারি কুটতে কুটতে হতাশ চোখে কুহুকে দেখলেন। মাথা চুলকে চুলায় চাপানো পাতিলে উকি ঝুঁকি দিচ্ছে। আগে থেকেই কোনো কাজ না শেখানোর জন্য মনে মনে আফসোস করলেন। তিনি ভাবেননি এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে, জানলে এই ভুল করতেন না। সন্ধ্যার পর কুহু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল। আজ দিনের বেশিরভাগ সময় সে রান্নাঘরে কাটিয়েছে। এখন সন্ধ্যার নাস্তার সময়ও শিরিনা বেগম তাকে দিয়ে কাজ করিয়েছে। কুহু মনে মনে চিন্তা করলো শিরিনা বেগমের কথা। তার মা বাড়ির সব কাজ করে, বাড়ির সবার দেখভাল করে, যে যখন যা খেতে চায় তাই বানিয়ে দেয়, কখনো ক্লান্ত হওয়ার দোহাই দেয় না। অথচ সে একদিনেই কাহিল হয়ে গেছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। কুহু উঠে বসলো, গলা উঁচিয়ে বলল। দরজা হালকা ফাঁক করে জিয়াত উকি দিল। কুহুর দিকে তাকিয়ে বলল। জিয়াত চলে গেল। কুহু কিছুক্ষণ বসে থাকলো, নিজেকে একটু পরিপাটি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। মুয়াজ্জেম হোসেনের দরজায় নক করলো, ভিতর থেকে ভেসে আসলো। দরজা খোলা আছে। কুহু ভিতরে ঢুকলো, দেখতে পেল তার বাবা মা দুজনেই সোফায় বসে সামনের টেবিলে ঝুঁকে কিছু একটা দেখছে। শিরিনা বেগম ডাকলেন, এদিকে এসে বস। কুহু মায়ের পাশে গিয়ে বসলো। দেখলো টেবিলের উপর অনেকগুলো বিয়ের কার্ড। মুয়াজ্জেম হোসেন বিয়ের কার্ডগুলো কুহুর দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখো তো তোমার কোনটা পছন্দ হয়, তোমার যেটা পছন্দ হয় সেটাই ফাইনাল। কুহু উল্টে পাল্টে কয়েকটা কার্ড দেখে একটা সিলেক্ট করলো। হাতে নিয়ে সম্মতির আশায় শিরিনা বেগমের দিকে তাকালো। শিরিনা বেগম হাতে নিয়ে দেখলেন, মুখে বললেন, বাহ সুন্দর তো, এটাই ফাইনাল করে দাও। মুয়াজ্জেম হোসেন চায়ে চুমুক দিয়ে উপর নিচ মাথা নাড়ালেন, অর্থাৎ এটাই ফাইনাল। খানবাড়িতে ড্রয়িং রুমে বাড়ির সবাই এক হয়ে আড্ডা দিচ্ছে। আড্ডার মধ্যমণি রাহাত, তার দুই পাশে রাফা আর রিধি বসে আছে। সে বিভিন্ন কথাবার্তা বলে তাদের দুজনকে হাসাচ্ছে। বাড়ির মহিলারাও পাশে আরেকটা সোফায় বসে চা খাচ্ছে আর শুনছে সব। রাহাত বেগুনিতে কামড় দিয়ে জিজ্ঞেস করলো, ওরা এখনো আছে না কেন মা? জয়া বেগম চায়ের কাপ টেবিলে রেখে বললেন, ফোনে কথা হয়েছে শাহাদের সাথে, কাজে আটকে পড়েছে তারা। ব্যবসার কাজ শেষ করে সবাই পার্টি অফিসে গেছে। কুলসুমা বেগম রাহাতকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার খবর কি? সামনের নির্বাচনও কি এমপি পদে দাঁড়াবে? রাহাত হেসে বিনয়ের সাথে বলল, জি ইনশাআল্লাহ। কুলসুমা বেগমের পাশে বসে মালা ফোড়ন কেটে বলল, আমরার এলাকার সামনে নির্বাচন, ভাইজান দাঁড়াইব, তাই না চাচি আম্মা? রেজিয়া সুলতানা বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন, তোকে এই কথা কে বলেছে? মালা মুড়ি মাখা চাবাতে চাবাতে বলল, চাচাজান রে চা দিতে যাইয়া শুনছি, মোবাইলে কার লাগে জানি আলাপ করতেছিল। বসার ঘরে সবাই থ হয়ে গেল। তারা কেউই এই ব্যাপারে জানল না, অথচ মালা জেনে বসে আছে। রাহাত জিজ্ঞেস করলো, শাহাদাত নির্বাচন করবে? রেজিয়া সুলতানা বললেন, না, এমন কোনো কথা হয়নি তো। ও কি শুনেছে? শাহাদরা সবাই বাড়ি ফিরায় কথা আর আগালো না। তাদের আগে আগে দুজন লোক এসে হাত ভর্তি কিছু শপিং ব্যাগ আর কাঁচা বাজারের ব্যাগ একপাশে রেখে গেল। আব্দুল গাফফার খান বাড়িতে ঢুকেই হাঁক ছেড়ে আনিশাকে ডাকলেন। আনিশা আব্দুল গাফফার খানের গলা শুনে দাদাজান বলে সদর দরজার দিকে এগিয়ে গেল। আব্দুল গাফফার খান নাতনির মাথায় হাত বুলিয়ে আদর করলেন। আশফাক খান মেয়েকে এতদিন পর দেখে মেয়ের কপালে চুমু খেলেন। শাহাদ জিজ্ঞেস করল, কেমন আছিস আপু? আনিশা শাহাদের চুল এলোমেলো করে বলল, তোদেরকে দেখে এখন অনেক ভালো আছি। আনিশার দেখা দেখে রাহাত উঠে এসে সালাম দিল আব্দুল গাফফার খানকে। আশফাক খানকে ভয়ে ভয়ে সালাম দিল রাহাত। তিনি সালামের জবাব দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, অনেক দিন পর এসেছো, একবার বেশ কয়েকটা দিন থেকে তারপর যাবে কেন? ব্যস্ততার দোহাই দেব না,
আমার মেয়ে এত ঘন ঘন দূরে জার্নি করতে পারে না। রাহাত নীরবে মাথা হেলিয়ে সম্মতি দিল। না করার সাধ্য তার নেই, তাহলে আবার বন্দুক নিয়ে তারা করবে। রাহাত সে রিস্ক নিল না, সে আরও অনেকদিন থাকবে। একবার আর চোখে তাকিয়ে শ্বশুরের চলে যাওয়া দেখল। শাহাদ রাহাতের কাঁধে হাত রেখে বলল, কি খবর ভাই? অবস্থা কিছুটা টাইট মনে হচ্ছে। বিয়ে তো করনি, অবস্থা টাইটের কি বুঝবে? বিয়েটা আগে করো, পরে বুঝবে কত ধানে কত চাল। শাহাদ চোখ মেরে বলল, আমার বউয়ের বাবা নিজে থেকে আমাকে পছন্দ করেছে, তাই অবস্থা টাইট হওয়ার ভয় নেই। ধান চালও গুনতে হবে না। রাহাত আসল জায়গায় খোঁচা খেয়ে চোখ ছোট ছোট করে বলল, বিয়ের আগেই বউ? হ্যাঁ, মনে তো হচ্ছে তোমার অবস্থা টাইট করবে তোমার বউ। শাহাদ ঠোঁট কামড়ে হাসল, গলার স্বর নিচু করে রাহাতকে বলল, শ্বশুরের বদলে বউয়ের হাতে অবস্থা টাইট হলে মন্দ হয় না। আই হোপ ব্যাপারটা সুইট হবে। রাহাত মুখ কুচকে শাহাদের দিকে তাকালো। শাহাদের হাসি দেখে তার গা জ্বলে যাচ্ছে। এই শালা জাতির শালাগিরি না করলে চলে না। ঠিকই সুযোগ বুঝে একটা খোঁচা মেরে দিল। রাহাতের ইচ্ছে করছে শাহাদের হবু বউয়ের কাছে গিয়ে শাহাদকে নাকানি চুবানি খাওয়ানোর বুদ্ধি দিয়ে আসতে।